গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরু, পৃষ্ঠা 404। পাঠ করছি হাসানুজ্জামান। 11:32, 11 অক্টোবর 2021, সোমবার। চিঠি নম্বর 113, 7 ডিসেম্বর 1932। ভারতের পুনর্জাগরণ। ভারতবর্ষে ব্রিটিশ শাসন কিভাবে কায়েমি হয়ে বসলো এবং তাদের নীতির ফলে কিভাবে এদেশের প্রজার দারিদ্র এবং দুর্দশা বেড়ে উঠলো সে কথা তোমাকে বলেছি। শান্তি অবশ্য এসেছিল দেশে, এসেছিল সুশৃঙ্খল শাসন ব্যবস্থা। মোগল সাম্রাজ্য ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে যে বিশৃঙ্খলার যুগ শুরু হয়েছিল, তারপরে আবার সেই শান্তি শৃঙ্খলা পেয়ে মানুষ বেঁচেও গেল। চোর এবং ডাকাতদের সুসংগঠিত দলগুলোকে দমন করা হলো, কিন্তু মাঠে আর কারখানায় কাজ করছিল যে শ্রমিকরা, তাদের ভাগ্যে এই শান্তি শৃঙ্খলার সুফল প্রায় কিছুই জুটল না। নতুন শাসনের ভীষণ চাপে তারা একেবারে পিছিয়ে মারা যাচ্ছিল। কিন্তু তবু আমি আবার তোমাকে কথাটা মনে করিয়ে দিচ্ছি, কোন একটা দেশ বা জাতির উপরে, ব্রিটেন বা ব্রিটিশ জাতির উপরে রাগ করাটা নিছক মূর্খতা। যেমন আমরা, তারাও তেমনি অবস্থার দাস মাত্র ছিল। ইতিহাস পড়তে গিয়ে আমরা এটা শিখেছি, মানুষের পক্ষে জীবনযাত্রা অনেক সময় হয় অত্যন্ত নিষ্ঠুর এবং হৃদয়হীন। তা নিয়ে রাগারাগি করা বা শুধু শুধু কাউকে গালাগাল দেওয়া একেবারেই বোকামি, তাতে কোনো লাভই হয় না। তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে দারিদ্র, দুঃখ, শোষণ কেন হচ্ছে তার কারণটি বুঝে নেওয়া এবং তাকে দূর করতে চেষ্টা করা। এ যদি করতে না পারি, ঘটনার স্রোতে যদি গা ভাসিয়ে দিই, তবে দুর্দশায় পড়তে আমরা বাধ্য। ভারতবর্ষ এভাবেই গা ভাসিয়ে দিয়েছিল। ছোটখাটো একটি অচলায়তন হয়ে উঠেছিল সে। তার সমাজ জীবন প্রাচীন প্রথা আর বিধির দ্বারা দৃঢ়বদ্ধ, তার সামাজিক রীতিনীতি প্রাণ এবং শক্তির অভাবে মুমূর্ষু। দুঃখ তার এসেছে, এতে আশ্চর্যের কিছু নেই। ব্রিটিশরা দৈবক্রমে এই দুর্দশার নিমিত্ত হয়েছিল মাত্র। তারা যদি না থাকতো, হয়তো অন্য কোনো জাতি এসে বসতো, তারাও ঠিক এই কাজই করত। এদেশের একটা খুব বড় উপকার কিন্তু ইংরেজরা সত্যি করেছিল। তাদের নতুন এবং জোরালো জীবনযাত্রার ধাক্কা এসে এদেশে লাগলো। সেই ধাক্কায় ভারতবর্ষের জড়তা কাটলো, তার মধ্যে রাজনৈতিক একতা এবং জাতীয়তাবোধের স্পৃহা জেগে উঠলো। এই আঘাতের মধ্যে বেদনা আছে, তবু আমাদের এই প্রাচীন দেশ ও জাতিকে জড়া ঘুচিয়ে তারা আবার নবীন যৌবনে উদ্বুদ্ধ করবার জন্য এমন একটা বেদনাদায়ক আঘাতেরই প্রয়োজন ছিল। ইংরেজি শিক্ষার আমদানি করা হয়েছিল কেরানি তৈরি করবার জন্য, কিন্তু এই শিক্ষারই ফলে ভারতবাসীরা পাশ্চাত্য দেশের প্রচলিত চিন্তাধারারও সন্ধান পেয়ে গেল। এর ফলে একটা নতুন শ্রেণী গড়ে উঠল, ইংরেজি শিক্ষিতদের দল। এরা সংখ্যায় অল্প, দেশের জনসাধারণ থেকে বিচ্ছিন্ন, তবু ভাগ্যের নির্দেশে নতুন যুগের জাতীয় আন্দোলনের নেতৃত্ব এরাই গ্রহণ করলো। প্রথম দিকে এরা ইংল্যান্ডকে তথা ইংল্যান্ডের প্রচলিত স্বাধীনতার মতবাদকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। ঠিক এই সময় ইংল্যান্ডেও একদল লোক স্বাধীনতা এবং গণতন্ত্র নিয়ে খুব মস্ত মস্ত বক্তৃতা দিচ্ছিলেন। আসলে কিন্তু তার অনেকখানি ভুয়ো। ভারতবর্ষে ইংল্যান্ড তার নিজের লাভের জন্য পুরোদস্তুর স্বেচ্ছাচারী শাসন চালাচ্ছিল, কিন্তু তখনকার ইংরেজি শিক্ষিত ভারতবাসীরা ছিলেন খানিকটা আশাবাদী। এদের ভরসা ছিল সময় যখন আসবে ইংল্যান্ড নিজেই ভারতবাসীকে স্বাধীনতা দিয়ে দেবে। পাশ্চাত্য ভাবধারা ভারতবর্ষে এসে নাড়া দিচ্ছিল। এর ফলে হিন্দু ধর্মের উপরও খানিকটা প্রভাব দেখা গেল। জনসাধারণের উপর এর প্রভাব বিশেষ কিছু ছিল না, এবং ব্রিটিশ সরকারের নীতি ছিল বস্তুত গোঁড়াদেরই পৃষ্ঠপোষণ। কিন্তু সরকারি চাকরি এবং অন্যান্য ব্যবসায়ী লোকেদের নিয়ে নতুন একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল, তারা এর প্রভাব এড়াতে পারল না। 19 শতাব্দীর প্রথম দিকেই পাশ্চাত্য দৃষ্টান্ত অনুসারে হিন্দু ধর্মের সংস্কার ঘটাবার একটা চেষ্টা বাংলাদেশে করা হলো। অতীতকালে অবশ্যই হিন্দু ধর্মের সংস্কারক অসংখ্য এসেছেন, এদের অনেকের কথা আমিও এইসব চিঠিপত্র তোমাকে বলেছি। কিন্তু এই যে নতুন চেষ্টাটি হলো, এর মধ্যে খুব স্পষ্ট প্রভাব ছিল খ্রিস্ট ধর্ম ও পাশ্চাত্য চিন্তাধারার। এর উদ্যোক্তা ছিলেন রাজা রামমোহন রায়। অতি মহান পুরুষ ছিলেন তিনি, অতি বিরাট পণ্ডিত। এর নাম আমরা ইতিপূর্বে একবার দেখেছি সতী প্রথা নিবারণের সম্পর্কে। তিনি সংস্কৃত, আরবি এবং আরো অনেক ভাষা খুব ভালো করে জানতেন এবং খুবই মনোযোগ দিয়ে সমস্ত ধর্মের শাস্ত্রগুলোকে খুঁটিয়ে শিখেছিলেন। ধর্ম সংক্রান্ত আচার অনুষ্ঠান এবং পূজা প্রভৃতি তিনি বিরোধী ছিলেন। তিনি বলেন, সমাজকে সংস্কৃত করো, নারীদের শিক্ষিত করো। তিনি যে সমাজটি স্থাপন করেন তার নাম ছিল ব্রাহ্ম সমাজ। লোক সংখ্যার দিক দিয়ে এটি একটি ছোট প্রতিষ্ঠান ছিল, এখনো তাই আছে। বাংলাদেশের ইংরেজি জানা লোকেদের মধ্যেই এর গণ্ডি সীমাবদ্ধ। বাংলাদেশের জীবনের উপরে এর প্রভাব পড়েছে অত্যন্ত পরিমাণে। ঠাকুর পরিবার এই ধর্ম গ্রহণ করলেন এবং বহুদিন ধরে কবি রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর প্রাণ স্বরূপ হয়েছিলেন। এর আরেকজন গণ্যমান্য নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। এই শতাব্দীতে আর কিছুদিন পরে আরেকটি ধর্ম সংস্কার আন্দোলন হয়। এর স্থান ছিল পাঞ্জাব এবং প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর একটি নতুন সমাজ এরা প্রতিষ্ঠা করলেন, আর এর নাম হলো আর্য সমাজ। হিন্দু ধর্মের ভেতর যেসব ফ্যাঁকড়া শেষ দিকে গজিয়েছিল তার অনেকগুলোকে এতে বর্জন করা হলো, জাতিভেদ তুলে দেওয়া হলো। এর কথা ছিল বেদের যুগে ফিরে যাওয়া। এটা ছিল একটা সংস্কার আন্দোলন এবং এর মূল নিঃসন্দেহে ছিল মুসলিম এবং খ্রিস্টান মতের প্রভাব। তবু আসলে এটা একটা উগ্র সংগ্রামাত্মক আন্দোলন।
এর ফলে একটা আশ্চর্য জিনিস দেখা গেল, হিন্দুদের নানাবিধ দল উপদলের মধ্যে এই আর্য সমাজেরই জীবন ধারণ মুসলমান ধর্মের সঙ্গে সবচেয়ে বেশি মেলে, অথচ এইটাই হয়ে উঠলো একেবারে মুসলমান ধর্মের প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী। নিষ্ক্রিয় ও স্থানীয় হিন্দু ধর্মকে একটা সক্রিয় সকর্মক ধর্ম বানিয়ে তোলাই হলো এর উদ্দেশ্য। হিন্দু ধর্মকে এ আবার বাঁচিয়ে তুলতে চাইলো, এর মধ্যে একটু জাতীয়তার সমাজও ছিল, তারই ফলে আন্দোলনটা কিছু শক্তি পেয়ে গেল। এটা ছিল বস্তুত হিন্দু জাতীয়তাবাদের অভ্যুত্থানের প্রতীক, এবং হিন্দু জাতীয়তাবাদের সমর্থক বলেই এটা ভারতীয় জাতীয়তাবাদের রূপ নিতে পারল না। ব্রাহ্ম সমাজের তুলনায় আর্য সমাজ অনেক বেশি বিস্তার লাভ করেছিল, বিশেষ করে পাঞ্জাবে, কিন্তু এটা প্রধানত সীমাবদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে। শিক্ষার প্রসারের দিকে আর্য সমাজ প্রচুর পরিমাণে কাজ করেছে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য অনেক স্কুল এবং কলেজ স্থাপন করেছে। এই শতাব্দীতে আরো একজন আশ্চর্য ধার্মিক লোকের আবির্ভাব হয়, তার নাম রামকৃষ্ণ পরমহংস। এই চিঠিতে অন্যান্য যাদের কথা বলেছে তাদের থেকে ইনি ছিলেন একেবারে আলাদা ধরনের লোক। ইনি সংস্কারের জন্য কোনো সক্রিয় সমাজ স্থাপন করলেন না, বললেন মানুষের সেবা করো। দেশের বহু স্থানে এখন রামকৃষ্ণ সেবাশ্রমগুলি তার এই দুর্বল ও দরিদ্রকে সেবা করার ব্রত পালন করেছে। রামকৃষ্ণের একজন প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ইনি অত্যন্ত বাগ্মিতা এবং তেজস্বীকে জাতীয়তার মন্ত্র প্রচার করে গিয়েছেন। এর কোথাও মুসলমান ধর্ম বা অন্য কারো সম্বন্ধে বিরোধ প্রচার ছিল না। আর্য সমাজের জাতীয়তাবাদ কিছুটা সংকীর্ণ, এতে সেই সংকীর্ণতাও ছিল না, কিন্তু তা হলেও বিবেকানন্দের প্রচারিত জাতীয়তাবাদ হিন্দু জাতীয়তার কথাই বলেছে। এর মূল প্রতিষ্ঠাতা ছিল হিন্দু ধর্ম, প্রতিষ্ঠিত ছিল হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতির উপরে। কাজে দেখা যাচ্ছে 19 শতাব্দীতে ভারতবর্ষে জাতীয়তার যে প্রথম সূত্রপাত হলো সেটা এবার ধর্ম এবং হিন্দু সমাজকে আশ্রয় করে। মুসলমানরা এই হিন্দু জাতীয়তাবাদে স্বভাবতই যোগ দিতে পারলো না, দূরে সরে রইল। ইংরেজি শিক্ষাকে তারা গ্রহণ করেনি, নতুন চিন্তাধারা গুলো তাদের বেশি দূর স্পর্শ করেনি, কাজে তাদের মনে দোলাও লেগেছিল অনেক কম। খোলস ছেড়ে তারা বাইরে বেরিয়ে আসতে শুরু করলো আরো অনেক বছর পরে। তখন হিন্দুদেরই মতো তাদেরও জাতীয়তাবাদ একটা মুসলমান জাতীয়তাবাদের রূপে আত্মপ্রকাশ করলো। ইসলামের রীতিনীতি ও সংস্কৃতির উপর তার ভিত্তি। সংখ্যা প্রধান হিন্দুদের চাপে পড়ে সে রীতিনীতি সংস্কৃতি পাশে নষ্ট হয়ে যায়, এই তাদের ভয়। এই মুসলিম আন্দোলন কিন্তু স্পষ্ট হয়ে উঠলো অনেকদিন পরে, এই শতাব্দীর একেবারে শেষ দিকে এসে। এটাও লক্ষ্য করবার বিষয়, হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে যে এইসব যে সংস্কার আর প্রগতির আন্দোলন এলো, এরা সকলে পাশ্চাত্য জগৎ থেকে যে নতুন বৈজ্ঞানিক এবং রাজনৈতিক মতামত এদেশে এসে পৌঁছেছিল, তার সঙ্গে নিজেদের প্রাচীন ধর্মগত মতামত আর অভ্যাসগুলোকে একত্রে মিলিয়ে নেবার চেষ্টা করছিল। এই পুরনো ধারণা এবং অভ্যাসগুলোকে নির্ভীক বিশ্লেষণ করে তার দোষগুণ বিচার করবার সাহস এদের ছিল না। আবার বিজ্ঞান এবং রাজনৈতিক ও সামাজিক মতামতের যে নতুন জগৎ তাদের চারদিকে চেপে গিয়েছিল, তাকেও এরা অস্বীকার করতে পারছিল না। কাজে এরা চাইলো এই দুটোর মধ্যে একটা সমন্বয় ঘটাতে, বোঝাতে চাইলো যে যত আধুনিক মতামত এবং প্রগতি দেখা যাচ্ছে, সমস্তরই মূল তাদের ধর্মের প্রাচীন শাস্ত্র গ্রন্থের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই চেষ্টা বিফল হতে বাধ্য, এতে শুধু মানুষকে সহজ পথে ধরে দেখার থেকে নিবৃত্ত করে রাখা হলো। কোথায় বেশ সোজাসুজি সব কথা ভেবে দেখবে, যে সমস্ত নবীন শক্তি আর মতামত জগৎটাকে নতুন করে গড়ে তুলছিল তাকে বুঝিয়ে নেবার চেষ্টা করবে, তা না করে তারা প্রাচীনকালের মত আচার আর প্রথার ধারে স্থগিত হয়ে বসে রইল। সামনে দৃষ্টি মেলে তাকিয়ে তারা না দেখলো, চললো না সামনে এগিয়ে, সারাক্ষণে খালি লুকিয়ে লুকিয়ে পেছন ফিরে তাকাতে লাগলো। কেবল যদি মাথা ফিরিয়ে পেছনে তাকাতে থাকি তাহলে সামনে এগিয়ে চলা হয় না। ইংরেজি শিক্ষিত শ্রেণীটা বেড়ে উঠেছিল ধীরে ধীরে বড় বড় শহরগুলোতে। এরই সঙ্গে নতুন একটা মধ্যবিত্ত শ্রেণীও গড়ে উঠলো। এর মধ্যে ছিল সব বিভিন্ন পেশার লোক, আইনজীবী, ডাক্তার ইত্যাদি, আর ছিল ব্যবসায়ী ও বণিকরা। আগের কালেও অবশ্য একটা মধ্যবিত্ত শ্রেণী ছিল এদেশে, কিন্তু প্রথম যুগের ব্রিটিশ নীতির ধাক্কায় তার বেশিরভাগই ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছিল। নতুন বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীটার জন্ম হলো ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ ফল হিসেবে। এই শাসনকে অবলম্বন করেই এরা বেঁচে রইল বলা যায়। জনসাধারণের উপর যে শোষণ চলছিল তার কিছু ছিটেফোঁটা ভাগ এরা পাচ্ছিল। ব্রিটিশ শাসক প্রভুদের ভোজের বিপুল আয়োজন থেকে যা একাজ টুকরো উদ্বৃত্ত পাতে পড়ে থাকতো সেটুকু এরাই খুঁটিয়ে খেত। এরা ছিল ছোটখাটো কর্মচারী, দেশ শাসনের ব্যাপারে ব্রিটিশকে এরা সাহায্য করত। এদের অনেকে ছিল উকিল, বিচারশালার কাজকর্মে চালাতে তারা সাহায্য করত, আর লোকের মধ্যে মামলা বাঁধিয়ে নিজেদের টাকার সিন্ধুক ভর্তি করলো। কেউ বা ছিল বণিক, ব্রিটিশ শিল্প আর বাণিজ্যের তারা দালাল, লাভ বা কমিশনের আশায় বিলেতি মাল বাজারে চালিয়ে দিতে লাগলো। এই নতুন বুর্জোয়া দলের অধিকাংশ লোকই ছিল হিন্দু, তার কারণ মুসলমানদের তুলনায় তাদেরই আর্থিক অবস্থা একটু ভালো ছিল, আর ইংরেজি শিক্ষাটাকেও তারাই গ্রহণ করেছিল। সে শিক্ষা থাকলে তবেই সরকারি চাকরি মেলে, অন্যান্য পেশাগুলো চালানো যায়। মুসলমানরা সাধারণত ছিল এদের চেয়ে গরিব। ব্রিটিশদের হাতে ভারতের শিল্পগুলো ধ্বংস হয়ে যাবার ফলে তাঁতিরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। এদের প্রায় সকলেই মুসলমান। ভারতের অন্যান্য সমস্ত প্রদেশের চেয়ে বাংলাদেশেই মুসলমানদের সংখ্যা বেশি। এরা ছিল গরিব প্রজা বা অতি ক্ষুদ্র কৃষক। জমিদার সাধারণত হতো হিন্দু, গ্রামের বনিয়াও তাই। এই বনিয়াই ছিল
টাকা ধার দেওয়ার মহাজন আর গ্রামের মোদি। কাজেই এই জমিদার এবং বনিয়া প্রজার ঘাড় চেপে বসে তার রক্ত শুষে নেবার সুযোগ পেত, সুযোগের যথাসাধ্য সদ্ব্যবহারও করে নিতে ছাড়ত না। এই কথাটা মনে রাখা দরকার, কেননা হিন্দু আর মুসলমানের মধ্যে যে বিবাদ তার মূল রয়েছে এইখানে। ঠিক একইভাবে উচ্চবর্ণের হিন্দুরা বিশেষ করে দক্ষিণ ভারতে শুষে নিতেন তথাকথিত অনুন্নত জাতিদের, তাদের অধিকাংশই কৃষিজীবী। সম্প্রতি কিছুদিন ধরে এবং বিশেষ করে বাপুর প্রায় গবেষণের পর থেকে এই অনুন্নত জাতিদের সমস্যাটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছি। সমস্ত ক্ষেত্রে অস্পৃশ্যতাকে দূর করবার চেষ্টা চলেছে। শত শত মন্দির এবং অনুরূপ স্থানে এই সমস্ত শ্রেণীকে প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্যাটি একেবারে তলায় যে কারণ বর্তমান, তা হচ্ছে এই আর্থিক শোষণ। সেটা যতক্ষণ দূর না হবে ততক্ষণ অনুন্নত জাতিরা অনুন্নতই থেকে যাবে। অস্পৃশ্য জাতিরা ছিল কৃষিজীবী ভূমিদাস, এদের নিজস্ব জমি রাখবার অধিকার ছিল না, তাছাড়া আরো অনেক অধিকার থেকে এদের বঞ্চিত করে রাখা হয়েছিল। সমস্ত ভারতবর্ষ এবং তার জনসাধারণ গরিব হয়ে যেতে লাগলো, অথচ তারই সঙ্গে সঙ্গে নতুন মধ্যবিত্ত শ্রেণীতে যে মুষ্টিমেয় কজন লোক, তাদের অবস্থা একটু ভালো হয়ে উঠলো। তারা দেশের শোষণলব্ধ অর্ধের কিছুটা ভাগ পাচ্ছিল। উকিলরা, অন্যান্য পেশাজীবীরা, বণিকরা কিছু টাকা জমিয়ে ফেললো। এখন এই টাকা আবার খাটাতে হয়, তাহলে সুদ বাবদ কিছু আয় হবে। ভূস্বামীরা গরিব হয়ে পড়েছিল, এদের অনেকে তাদের জমি কিনে নিল, নিয়ে নিজেরাই ভূস্বামী হয়ে বসলো। অন্যেরা দেখলো ইংরেজ বা শিল্প থেকে আশ্চর্য রকম লাভ করে নিচ্ছে, দেখে তারা ঠিক করলো নিজের টাকায় এদেশে কারখানা করবে। এইভাবে ভারতীয় মূলধন দিয়ে বড় বড় কলকারখানা তৈরি হলো এবং তার ফলে একটা ভারতীয় শিল্পপতি ধনিক শ্রেণী গড়ে উঠতে লাগলো। শুরু প্রায় 50 বছর আগে, 1880 খ্রিস্টাব্দের পর থেকে। বেড়ে উঠবার সঙ্গে সঙ্গে এই বুর্জোয়াদের ক্ষুধাও বেড়ে যেতে লাগলো। এখন তারা চাইলো আরো এগিয়ে চলবে, আরো টাকা আয় করবে, সরকারি দপ্তরে আরো বেশি চাকরি দখল করবে, কারখানা চালাবার আরো বেশি সুযোগ সুবিধা আদায় করবে। কিন্তু দেখলো যে দিকেই যেতে চায়, ব্রিটিশরা সব জায়গাতে তাদের বাধা দিচ্ছে। বড় বড় চাকরির সমস্তই তোলা রয়েছে সাহেবদের জন্য, ব্যবসা বাণিজ্য চালানো হচ্ছে সাহেবদের লাভের জন্য। দেখে তারা আন্দোলন শুরু করলো। এই হলো নতুন জাতীয় আন্দোলনের গোড়াপত্তন। 1857 সালের বিদ্রোহটাকে অত্যন্ত নিষ্ঠুর হাতে দমন করা হয়েছে। তার ফলে দেশের প্রজারা অত্যন্ত রকম ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, আর তারা আন্দোলন বা সক্রিয় কার্যক্রমের মধ্যে যেতে চাইত না। আবার নতুন করে জেগে উঠতে তাদের বহু বছর লেগে গেল। স্বদেশীর হাওয়া দেখতে দেখতে দেশময় ছড়িয়ে পড়লো। বাংলাদেশি এ বিষয়ে অগ্রণী হলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক বাঙালি লেখক একটি উপন্যাস লিখেন, তার নাম আনন্দমঠ। বইটিতে এই জাতীয়তাবাদের কথা ছিল। এর দ্বারা সে মতামত আরো বেশি ছড়িয়ে পড়লো। বাংলা ভাষায় এ ধরনের বই এর আগে কখনো লেখা হয়নি। বাংলাদেশের উপরে এর প্রভাব হলো অসামান্য। জাতীয়তাবাদ প্রতিষ্ঠার দিকেও এর প্রচন্ড প্রভাব হলো। এই বইতেই আমাদের বিখ্যাত বন্দে মাতরম গানটি আছে। এখানে একটি কথা বলতে পারি, একখানি নাটক, বাংলা নাটক প্রকাশিত হয়েছিল, সেটিকে নিয়েও খুব হইচই হয়। এইটির নাম ছিল নীল দর্পণ, অর্থাৎ নীল চাষের স্বরূপ দেখবার আয়না। নীল চাষের সম্বন্ধে আমি তোমাকে একটুখানি বলেছি। নীল চাষের ফলে বাংলাদেশের চাষের একটি দুর্দশায় দিন কাটাচ্ছিল, তার একটি মর্মান্তিক চিত্র এই বইতে দেওয়া হয়েছিল। ভারতীয় মূলধনের ও ইতিমধ্যে পরিমাণ বেড়ে যাচ্ছিল, তার জন্য আরো জায়গা চাই। শেষে 1885 সালে এই সমস্ত নতুন বুর্জোয়ারা একত্র স্থির করলেন নিজেদের বক্তব্য পেশ করবার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এইরূপে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সৃষ্টি হলো। তুমি বেশ জানো, ভারতবর্ষের প্রত্যেকটি ছেলে ও মেয়ে জানে আধুনিক কালে এই প্রতিষ্ঠানটি অতি বৃহৎ ও শক্তিশালী হয়ে উঠেছে। জনসাধারণের হয়ে কথা বলতে গিয়ে খানিকটা তাদেরই প্রতিনিধি যোদ্ধা হয়ে উঠেছে। ভারতের ব্রিটিশ শাসনের মূল ভিত্তি নিয়েই সে আপত্তি প্রকাশ করেছে, করে তার বিরুদ্ধে প্রকাণ্ড প্রকাণ্ড গণ আন্দোলন চালিয়েছে। স্বাধীনতার ধ্বজা উড়িয়েছে আকাশে, স্বাধীনতার জন্য বীরের মতো যুদ্ধ করেছে। আজও এই সংগ্রাম সে চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত পরবর্তীকালের কথা। প্রথম যখন জাতীয় কংগ্রেসের সৃষ্টি করা হয়, তখন সে ছিল একটি অত্যন্ত নরমপন্থী প্রতিষ্ঠান। অতি সাবধানে, ভয়ে ভয়ে কথা বলতো, ব্রিটিশের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব জোর দিয়ে নিবেদন করতো এবং অত্যন্ত বিনীত ভাষায় খুব অতি সামান্য দু চারটি সংস্কারের জন্য প্রার্থনা জানাতো। অপেক্ষাকৃত বেশি ধনী বর্জুয়াদেরই মুখপাত্র ছিল এটা। অপেক্ষাকৃত কৃষক, দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীদেরও সেখানে জায়গা ছিল না। আর জনসাধারণের চাষি মজুরের কথা যদি বলো, তাদের তো কোনো সম্পর্কই ছিল না এর সঙ্গে। এটা ছিল প্রধানত ইংরেজি শিক্ষিত শ্রেণীদেরই প্রতিষ্ঠান। এর কাজকর্ম চলতো আমাদের মাতৃভাষায়, অর্থাৎ ইংরেজি ভাষায়। যেসব দাবি নিয়ে এরা লড়াই করতো সে হচ্ছে ভূস্বামীদের ও ভারতীয় শিল্পপতিদের দাবি, বেকার শিক্ষিত লোকেদের চাকরি পাবার দাবি। দেশের জনসাধারণ দারিদ্র্যের চাপে পিছিয়ে মারা যাচ্ছিল, তাদের সে দারিদ্র্য বা তাদের প্রয়োজন নিয়ে এই আদৌ মাথা ঘামাতো না। এর দাবি ছিল সরকারি চাকরিগুলোকে ভারতীয় করো, তার মানে সরকারি চাকরিতে সাহেবের বদলে বেশি করে ভারতবাসীকে নিযুক্ত করো। ভারতের সত্যকার ব্যাধি হচ্ছে তার শোষণের জন্য যে কলটি বসানো হচ্ছে সেইটি, সে কল কে চালাচ্ছে, সাহেব না ভারতবাসী, তাতে কিছু যায় আসে না। এই সোজা কথাটা এদের মাথায় ঢুকতো না। আরো একটি অভিযোগ এই কংগ্রেসের ছিল, সেনা বিভাগে ও শাসন বিভাগে ইংরেজ কর্মচারীর দরুন
অত্যন্ত বেশি অর্থ ব্যয় করা হয়ে যাচ্ছে, আর ভারত থেকে সোনার উপর কেবল ইংল্যান্ডে চালানো হয়ে যাচ্ছে। প্রথম যুগের কংগ্রেস কিরকম নরমপন্থী ছিল বলতে গিয়ে আমি তার নিন্দা করছি বা তাকে ছোট করে দেখতে চাইছি এমন কথা মনে করো না। সেরকম উদ্দেশ্য আমার নেই, কারণ আমি বিশ্বাস করি তখনকার দিনেও কংগ্রেস ও তার নেতারা বিরাট কার্য সাধন করছিলেন। ভারতের রাজনীতি কঠিন সত্যের আঘাতে আঘাতে প্রায় অনিচ্ছা সত্ত্বেই কংগ্রেস ক্রমে অধিকতর চরমপন্থী হয়ে উঠেছে, কিন্তু সেই প্রথম যুগে তার পক্ষে সে ছিল তার চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব ছিল না। তবে তখনকার দিনে এর নেতাদের পক্ষে এগিয়ে যেতে বেশ সাহসের প্রয়োজন হতো। আজ দেশের জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, স্বাধীনতার কথা বলছি বলে আমাদের প্রশংসা করছে। এখন বুক ফুলিয়ে স্বাধীনতার কথা বলা খুবই সোজা, কিন্তু প্রকাণ্ড একটা কাজের প্রথম গোড়াপত্তন করা খুব একটা রীতিমতো কঠিন ব্যাপার। কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বাইতে 1885 খ্রিস্টাব্দে। প্রথমবারের সভাপতি ছিলেন বাংলাদেশের উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই প্রথম যুগের অন্যান্য বড় বড় নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তাইবজি, ফিরোজ শাহ মেহতা, কিন্তু সকলের উপরে মাথা তুলে আছে একটি নাম, দাদাভাই নওরোজি। তিনি হয়ে গিয়েছিলেন ভারতের বুড়ো দাদামশাই। ভারতের চরম লক্ষ্য স্বরাজ কথাটিরও ইনি প্রথম প্রবর্তন করেন। আর একটি নাম যদি আমি তোমাকে বলি, কংগ্রেসের পুরনো দলের একমাত্র ইনি আজ বেঁচে আছেন, তিনি ভালো করে তাকে চেনো, ইনি হচ্ছেন পণ্ডিত মদন মোহন মালব্য। 50 বছরের বেশি কাল ধরে তিনি ভারতের জন্য সংগ্রাম করে এসেছেন। এখন জড়াই ও চিন্তায় ভেঙে পড়েছেন, তবু এখনো তার যৌবনে যে স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবে পরিণত করবার জন্য তিনি কাজ করে চলেছেন। এমনি করে বছরের পর বছর কংগ্রেস কাজ করে চললো, তার শক্তি ক্রমে বাড়তে লাগলো। আগের দিনে হিন্দু জাতীয়তাবাদের মতো এর দৃষ্টি সংকীর্ণ ছিল না আগের দিনের মতো, কিন্তু তবু এটা প্রধানত ছিল হিন্দুদেরই প্রতিষ্ঠান। 2-4 জন নেতৃস্থানীয় মুসলমান এতে যোগ দিয়েছিলেন, এর সভাপতিও হয়েছিলেন, কিন্তু মোটের উপর মুসলমানরা এর থেকে দূরেই সরে থাকলো। এই সময়কার একজন বড় মুসলমান নেতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি দেখলেন শিক্ষার, বিশেষ করে আধুনিক শিক্ষার অভাবে মুসলমানদের অত্যন্ত ক্ষতি হচ্ছে, পশ্চাৎবোধ করে রেখেছে। তিনি স্থির করেন তিনি তাদের বোঝাবেন যেন রাজনীতি নিয়ে ঘাটতে যাবার আগে তারা শিক্ষা নিয়ে নেয়, যেন শিক্ষা লাভের দিকেই সমস্ত মনোযোগ ঢেলে দেয়। মুসলমানদের তিনি কংগ্রেস থেকে দূরে থাকতে উপদেশ দিলেন এবং সরকারের সঙ্গে একত্র হয়ে আলিগড়ে চমৎকার একটি কলেজ স্থাপন করলেন। এই কলেজের পরে বড় একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। মুসলমানদের মধ্যে অধিকাংশ লোক স্যার সৈয়দ উপদেশ মেনে নিলেন, কংগ্রেসে যোগ দিলেন না, কিন্তু অল্প কয়েকজন মুসলমান বরাবরই কংগ্রেসের সঙ্গে থেকে গেলেন। মনে রেখো, অধিকাংশ বা অল্প সংখ্যক বলতে আমি বোঝাচ্ছি উচ্চ শ্রেণীর, মধ্যবিত্ত এবং ইংরেজি শিক্ষিত মুসলমান ও হিন্দুদের মধ্যে অধিকাংশ বা অল্প সংখ্যক। হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়েরই সাধারণ জনতা কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখতো না। তখনকার দিনে তাদের কেউ বড় একটা কংগ্রেসের নামও জানতো না। নিম্নতর মধ্যবিত্ত শ্রেণীর উপরেও তখন পর্যন্ত কংগ্রেসের কোনো প্রভাব পড়েনি। কংগ্রেস বড় হয়ে উঠতে লাগলো, তার চেয়েও তাড়াতাড়ি বেড়ে উঠলো স্বদেশী মতামত আর স্বাধীনতার কামনা। কংগ্রেস শুধু ইংরেজি জানা লোকেদের মধ্যে সীমাবদ্ধ, সুতরাং তার কথাও ছিল সীমাবদ্ধ স্বভাবতই। এর ফলে কিন্তু বিভিন্ন পক্ষে পরস্পর সঙ্গে এসে একত্র হওয়া এবং সকলে মিলে একটা সর্বগ্রাহ্য মতামত স্থির করে নেওয়া কতটা সহজ হয়েছিল, কিন্তু সাধারণ প্রজার যেখানে জীবনযাত্রা তত গভীরে এর দৃষ্টি পৌঁছায়নি, কাজে এর শক্তিও তেমন ছিল না। এই সময় একটি ঘটনাতে সমস্ত এশিয়া জুড়ে মস্ত সাড়া পড়ে যায়। এর কথা তোমাকে আর একটি চিত্রে বলেছি। ঘটনাটি হচ্ছে 1904 থেকে 5 খ্রিস্টাব্দে বিপুলাকৃতি রাশিয়ার উপর ক্ষুদ্রায়তন জাপানের জয়লাভ। এই জয় দেখে এশিয়ার অন্যান্য সমস্ত দেশের মতো ভারতবর্ষ একেবারে মুগ্ধ হয়ে গেল, অর্থাৎ ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীরা মুগ্ধ হয়ে গেলেন, তাদের আত্মপ্রত্যয় বেড়ে উঠল। ইউরোপের অত্যন্ত শক্তিশালী দেশগুলির একটিকে যদি জাপান যুদ্ধে হারিয়ে দিতে পারে, ভারতবর্ষই বা পারবে না কেন? বহুকাল ধরে ভারতবাসীরা ইংরেজদের নামেই ভয় জড়সড় হয়ে থেকেছে। ব্রিটিশের দীর্ঘকাল ব্যাপী শাসন, 1857 সনের বিদ্রোহের পর তাদের হিংস্র উৎপীড়ন, এর ফলে ভারতবাসীরা নিরুৎসাহ হয়ে পড়েছিল। একটা অস্ত্র আইন বানানো হয়েছিল, তার ফলে ভারতবাসীরা কোন রকম অস্ত্র শস্ত্র রাখতে পারত না। ভারতবর্ষে যা কিছু ঘটছে সমস্ত মধ্য দিয়ে তাদের কেবলই মনে করিয়ে দেওয়া হতো তোমরা অধীন জাতি, হীনতর জাতি। যে শিক্ষা তাদের দেওয়া হতো তাতে পর্যন্ত এই ধারণাই তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো তোমরা ছোট। দেশের ইতিহাসকে বিকৃত করে মিথ্যে করে তাদের পড়ানো হতো। পড়ে তারা শিখতো ভারতবর্ষ চিরকালই অরাজকতা আর বিশৃঙ্খলার দেশ, হিন্দু আর মুসলমান চিরকালই এ ওর গলা কাটাকাটি করেছে। শেষকালে ব্রিটিশরাই এসে এই দেশকে সে দুরবস্থা থেকে রক্ষা করেছে, দেশের শান্তি সমৃদ্ধি নিয়ে এসেছে। বস্তুত সমস্ত এশিয়াটাই একটা অত্যন্ত অসভ্য মহাদেশ এবং এটি ইউরোপের অধীনস্থ হয়েই চিরদিন থাকতে হবে, এই কথা তখনকার ইউরোপীয়রা বিশ্বাস করতো এবং জোর গলায় প্রচার করতো। প্রকৃত সত্য বা ইতিহাস নিয়ে তাদের কিছুমাত্র মাথা ব্যথা ছিল না। অর্থাৎ জাপানিদের এই জয়ে এশিয়ার মনে নতুন করে ভাষা জাগলো। ভারতবর্ষে প্রায় সকলেই জানতো তার হীন জাতি, সে ভাবটাও কমে এলো। জাতীয়তাবাদ আরো বেশি বিস্তার লাভ করলো, বিশেষ করে বাংলাদেশে ও মহারাষ্ট্রে। ঠিক এই সময়ে একটা ব্যাপার ঘটলো, যার ফলে বাংলাদেশের একেবারে মর্মস্থলে আঘাত লাগলো এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা বিক্ষোভ জেগে উঠলো। বাংলাদেশ নামক বৃহৎ প্রদেশটিকে, তখন বিহার এর অন্তর্ভুক্ত ছিল, ব্রিটিশ সরকার ভেঙে দুটি অংশে বিভক্ত করে দিলেন। এর একটির নাম হলো পূর্ববঙ্গ। বাংলাদেশে বুর্জোয়া শ্রেণীর মধ্যে জাতীয়তাবোধ বেড়ে উঠছিল,
তারা এতে অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তাদের সন্দেহ হলো এইভাবে বিভক্ত করে তাদের দুর্বল করে ফেলাই হচ্ছে ব্রিটিশের উদ্দেশ্য। পূর্ববঙ্গের অধিবাসীরা অধিকাংশ ছিল মুসলমান, সুতরাং এই বিভাগের ফলে একটা হিন্দু মুসলমান সমস্যা মাথা তুলে দাঁড়ালো। বাংলাদেশে প্রচন্ড একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল। অধিকাংশ গোস্বামী এই আন্দোলনে যোগ দিলেন, ভারতীয় ধনীরাও যোগ দিলেন। সে প্রথম স্বদেশী বাণী ধ্বনিত হয়ে উঠলো, তার সঙ্গে সঙ্গে বিলেতি পণ্য বর্জন। এর ফলে স্বভাবতই ভারতীয় শিল্প বাণিজ্যের খুব সুবিধা হয়ে গেল। এই আন্দোলন কিছু পরিমাণে জনসাধারণের মধ্যেও ছড়িয়ে পড়লো। এর খানিকটা প্রেরণা এসেছিল হিন্দু ধর্ম থেকে। এরই সঙ্গে সঙ্গে বাংলাদেশে একটা হিংসাত্মক বিপ্লবী দল গড়ে উঠলো। ভারতের রাজনীতিতে বোমার সেই প্রথম আবির্ভাব। বাংলাদেশের আন্দোলনের একজন খুব বড় নেতা ছিলেন অরবিন্দ ঘোষ। তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু বহু বছর ধরে তিনি ফরাসি ভারতের পন্ডিচেরিতে নিভৃত জীবন যাপন করছেন। পশ্চিম ভারতে মহারাষ্ট্র দেশেও এই সময় একটা বিরাট প্রান্তল দেখা দিয়েছিল। একটা উগ্র জাতীয়তাবাদ আবার জেগে উঠছিল। এরও মধ্যে ছিল হিন্দুয়ানির গন্ধ। এখানে একজন বড় নেতার আবির্ভাব হলো, বাল গঙ্গাধর তিলক। সমস্ত ভারতবর্ষে ইনি লোকমান্য অর্থাৎ সমস্ত লোকজনের সময়ের পাত্র বলে পরিচিত হলেন। তিলক খুবই বড় পণ্ডিত ছিলেন। প্রাচীন রীতিনীতি এবং পাশ্চাত্য জগতের নবীন রীতিনীতি দুটোই তিনি সমান জানতেন। খুব বড় রাজনীতিকও ছিলেন তিনি, কিন্তু সকলের উপর তিনি ছিলেন একজন অতি বড় জননেতা। জাতীয় কংগ্রেসের নেতারা এতদিন শুধু ইংরেজি শিক্ষিত ভারতীয়দের কাছেই তাদের বক্তব্য প্রচার করতেন, সাধারণ প্রজা তাদের প্রায় চিনত না। তিলকই নবীন ভারতের প্রথম রাজনৈতিক নেতা, যিনি দেশের জনসাধারণের মধ্যে গিয়ে তার বাণী প্রচার করলেন, তাদের কাছ থেকে শক্তি সংগ্রহ করলেন। তার প্রাণ প্রাচুর্য ভরা ব্যক্তিত্ব দেশ জুড়ে একটা নতুন শক্তি আর অদম্য সাহসের জোয়ার এনে দিল। এর সঙ্গে এসে যুক্ত হলো বাংলাদেশের নবীন জাতীয়তার চেতনা আর আত্মোৎসর্গ। দুয়ে মিলে ভারতীয় রাজনীতির চেহারাই একেবারে বদলে দিল। 1906 থেকে 1908 খ্রিস্টাব্দের মধ্যে এই যে দেশ জুড়ে সারা জাগলো, কংগ্রেস সে সময় কি করেছিল? জাতীয় চেতনার সেই জাগরণের মুহূর্তে কিন্তু কংগ্রেসের নেতারা জাতির নেতৃত্ব গ্রহণ করতে পারলেন না, পিছনে দাঁড়িয়ে রইলেন। তাদের অভ্যাস ছিল দেশে একটা শান্তশিষ্ট রকমের রাজনীতি, জনসাধারণ তার মধ্যে এসে যেন গোল না পাকায়। বাংলাদেশে যে উদ্দীপনার শিখা জ্বলে উঠেছিল সেটা তাদের ঠিক পছন্দ হলো না। মহারাষ্ট্রে যে অদম্য চেতনা তিলককে আশ্রয় করে জেগে উঠেছিল, তাকে দেখাও তারা অস্বস্তি বোধ করতে লাগলেন। স্বদেশীকে তারা ভালো বলতেন, কিন্তু বিলাতি পণ্য বর্জনের নামে দ্বিধাবোধ করতেন। কংগ্রেসের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল হয়ে থাকলেন চরমপন্থী, এর নেতা হলেন তিলক এবং কয়েকজন বাঙালি নেতা। অন্য দলে রইলেন নরমপন্থীরা, এদের সঙ্গে ছিলেন কংগ্রেসের পুরনো নেতারা। নরমপন্থী নেতাদের মধ্যে কিন্তু সবচেয়ে বিখ্যাত হলেন একজন তরুণ যুবক, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে। অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন তিনি, সমস্ত জীবনটা তিনি কাজের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। গোখলেরও বাড়ি ছিল মহারাষ্ট্রে। দুই প্রতিদ্বন্দ্বী দল থেকে তিলক আর গোখলে পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। এর অবশ্যম্ভাবী ফল হলো কংগ্রেসের ভাঙন। 1907 সালে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে গেল। নরমপন্থীরাই কংগ্রেসের কর্ণধার হয়ে রইলেন, চরমপন্থীরা তাড়া খেয়ে বেরিয়ে গেলেন। নরমপন্থীরা যুদ্ধে জিতলেন, কিন্তু তার ফলে দেশের মধ্যে তাদের প্রতিপত্তি হারাতে হলো, কারণ দেশের জনসাধারণের কাছে তিলকের দলই ছিল অনেক বেশি প্রিয়। কংগ্রেস দুর্বল হয়ে পড়লো, কয়েক বছর পর্যন্ত দেশের উপর তার প্রভাব প্রায় কোনো প্রভাবই রইল না। আর সরকার কি করছেন এই কবছর ধরে? ভারতীয় জাতীয়তার এই জাগরণকে তারা কিভাবে গ্রহণ করলেন? নিজে যেটা পছন্দ করেন না এমন যুক্তি বা দাবির জবাব দিতে সমস্ত সরকারই একটিমাত্র উপায় অবলম্বন করেন, ডান্ডার গুঁতো। এখানে সরকার জোর অত্যাচার চালালেন, লোককে ধরে ধরে জেলে দিলেন, ছাপাখানা সম্বন্ধে আইন বানিয়ে সংবাদপত্রগুলো কন্ট্রোল করলেন। যাদের তারা পছন্দ করেন না তাদের পিছনে ঝাঁকে ঝাঁকে গুপ্ত পুলিশ কর্মচারী আর গুপ্তচর লেলিয়ে দেন। সেই কাল থেকে আজও পর্যন্ত ভারতের সিআইডি এর লোকেরা সমস্ত প্রসিদ্ধ ভারতীয় নেতার নিত্য সহচর হয়ে রয়েছে। বাংলাদেশের নেতাদের অনেকেই জেলে দেওয়া হলো। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মামলা হলো লোকমান্য তিলকের বিচার। তাকে 6 বছর কারাদণ্ড দেওয়া হলো। মান্দালয় জেলে বসে তিনি একটি বিখ্যাত বই রচনা করেন। লালা লাজপত রায়কেও বাংলাদেশে নির্বাসিত করা হলো। অত্যাচার করে কিন্তু বাংলাদেশে দমানো গেল না। কাজেই তখন অত্যন্ত কতক লোককে শান্ত করবার জন্য তাড়াহুড়ো করে শাসন পদ্ধতির খানিকটা সংস্কার এর খসড়া খাড়া করা হলো। সরকার নীতি তখন যা ছিল পরেও তাই, এখনো তাই রয়েছে। জাতীয়তাবাদীদের মধ্যে একটা ভাঙন ধরিয়ে দেওয়া। স্থির কথা হলো নরমপন্থীদের হাত করে নিতে হবে আর চরমপন্থীদের পিছিয়ে মারতে হবে। 1908 সালে এই নতুন শাসন সংস্কার ঘোষণা করা হলো। এর নাম মার্লি মিন্টো শাসন সংস্কার। নরমপন্থীরা এই সংস্কার পেয়ে খুশি হলেন এবং হাত হয়ে গেলেন। চরমপন্থীদের নেতারা তখন জেলে, চরমপন্থীরা তাই নিরুৎসাহ হয়ে পড়লেন। জাতীয় আন্দোলনের জোর কমে গেল। বাংলাদেশে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন সমানভাবেই চলতে লাগলো এবং শেষ পর্যন্ত সফল হলো। 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গবিচ্ছেদ রহিত করে দিলেন। এই জয়লাভের ফলে বাঙালির প্রাণে নতুন উদ্যম জাগলো। কিন্তু 1907 সালের আন্দোলনের গতিবেগ তখন থেমে গেছে। ভারতবর্ষে রাজনৈতিক চেতনা আবার নিষ্ক্রিয়তার মেঘে আচ্ছন্ন হয়ে গেল। 1911 সালেই আরো একটি ঘোষণা
প্রচার করা হলো ভারতের নতুন রাজধানী হবে দিল্লি, সেই দিল্লি যেখানে কত সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার কত সাম্রাজ্য ভেঙে ধুলে মিশে গেছে। 1914 সালে এই ভারতবর্ষের অবস্থা ছিল এই। 1914 সালে ইউরোপে বিশ্বযুদ্ধ শুরু হলো এবং এই যুদ্ধে ভারতবর্ষের ভাগ্যে অতি বৃহৎ পরিবর্তন ঘটে গেল, কিন্তু তার সম্বন্ধে আমি পরে বলবো। এতক্ষণ 19বিংশ শতাব্দীর ভারতবর্ষের কাহিনী বলা আমার শেষ হলো। আজ থেকে 18 বছর পূর্বের দিন পর্যন্ত আমি তোমাকে এনে পৌঁছে দিলাম। এবার আমাদের ভারত ছেড়ে একটু বাইরে যেতে হবে। এর পরে সেটিতে আমরা চীন চলে যাব, সাম্রাজ্যবাদী শোষণের আর একটা চেহারা দেখতে পাবো সেখানে। 114 চীনে ব্রিটেনের আফিম বিপ্লব, 14 ডিসেম্বর 1932। শিল্প এবং যন্ত্র বিপ্লবের ফলাফল ভারতের উপর কিরকম হলো এবং নতুন সাম্রাজ্যবাদ ভারতে কিরূপ ধারণ করলো তার বিস্তৃত বর্ণনা আমি তোমাকে দিয়েছি। ভারতবাসী হিসেবে আমিও একটা বিশেষ পক্ষের লোক, সে পক্ষের দিক না টেনে কথা বলা আমার পক্ষে কঠিন, কিন্তু তবু আমি বৈজ্ঞানিকের নির্বিকার বিশ্লেষণের দৃষ্টি নিয়েই এই সমস্যাগুলোর আলোচনা করতে চেষ্টা করেছি এবং এর বিশেষ একটি পক্ষের সমর্থনে অবতীর্ণ জাতীয়তাবাদীর ভঙ্গি নিয়ে কথা বলিনি। আমার ইচ্ছে তুমি ঠিক সেভাবেই একে দেখতে চেষ্টা করো। জাতীয়তার চেতনা বস্তু হিসেবে ভালো, কিন্তু বন্ধু হিসেবে সে নির্ভরযোগ্য নয় এবং ঐতিহাসিক হিসেবে বিশ্বাসযোগ্য নয়। এই চেতনার ফলে অনেক ঘটনা আমাদের চোখে পড়তে চায় না, অনেক সময় সত্য যা তা বিকৃত হয়ে দেখা দেয়, বিশেষ করে যেখানে আমাদের নিজেদের নিয়ে বা আমাদের দেশকে নিয়ে কথা। কাজে ভারতবর্ষের আধুনিক কালের ইতিহাস আলোচনা করতে হলে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের দুঃখ দুর্দশার সমস্তখানি অপরাধী ব্রিটিশদের ঘাড়ে এক কথায় চাপিয়ে না দিই। 19 শতাব্দীতে ব্রিটিশ শিল্পপতি আর ধনীরা ভারতবর্ষকে কিভাবে শোষণ করছিল তা আমরা দেখলাম। এবার আলোচনা করব এশিয়াতে আর একটি যে বৃহৎ দেশ আছে তার কথা। ভারতবর্ষের সে পুরোনো কালের বন্ধু, সমস্ত জাতির মধ্যে অতি প্রাচীন জাতি চীন। এখানে পাশ্চাত্য জাতিরা আরেকটি নতুন কায়দায় শোষণ চালাচ্ছিল। ভারতবর্ষের মতো চীন কোন ইউরোপীয় দেশের উপনিবেশ বা অধীন হয়ে যায়নি। সমস্ত দেশটাকে একত্র বেঁধে রাখতে পারে এমন একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল চীনে। তার ফলে এবং বিদেশি আগন্তুকদের সঙ্গে কিছু পরিমাণ লড়াই করেছে প্রায় 19 শতাব্দীর মাঝামাঝি কাল পর্যন্ত বিদেশি অধীনতাকে এড়িয়ে চলতে পেরেছিল। এর 100 বছরেরও বেশি আগে মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ভেঙে খান খান হয়ে গিয়েছিল, সে আমরা আগেই দেখেছি। 19 শতাব্দীতে চীনও দুর্বল হয়ে পড়লো, তবু সে শেষ পর্যন্ত অখণ্ডতা তা বজায় রেখে চললো। ওদিকে বিদেশি জাতি যারা তাকে হাত করতে চাইছিল তাদের মধ্যে ছিল পরস্পর রেষারেষি, ফলে তাদের কোনো একজনও চীন এর দুর্বলতাকে পুরোপুরি নিজের কাজে লাগিয়ে নিতে পারবে না। চীন সম্বন্ধে শেষ যেটি তোমাকে লিখেছি 94 নম্বর ছবি, তাতে ব্রিটিশরা চীনের সঙ্গে তাদের বাণিজ্য বাড়াবার যে চেষ্টা করেছিল তার কথা বলেছে। ইংল্যান্ডের রাজা তৃতীয় তার জর্জের চিঠির উত্তরে মাংস সম্রাট সিয়েন লুং অত্যন্ত ভারী মুরব্বিয়ানা চালে যে চিঠি লিখেছিলেন তার থেকে অনেকখানি আমি সেই চিঠিতে উদ্ধৃত করে দিয়েছিলাম। এটা 1792 খ্রিস্টাব্দের কথা। তারিখটা শুনে নিশ্চয়ই তোমার মনে পড়বে সেই সময় ইউরোপে প্রচন্ড একটা ঝড় ঝঞ্ঝা বয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ফরাসি বিপ্লবের যুগ। আর তারপরেই এলেন নেপোলিয়ন, এলো নেপোলিয়নের যত যুদ্ধ বিগ্রহ। এই সমস্তটা সময় ধরেই ইংল্যান্ডকে অত্যন্ত ব্যতিব্যস্ত থাকতে হয়েছিল, নেপোলিয়নের সঙ্গে একেবারে মরিয়া হয়ে লড়াই করতে হচ্ছিল তাকে। নেপোলিয়নের পতনের পরে তবেই ইংল্যান্ড একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচল। তার আগে পর্যন্ত চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে তোলার কোনো কথা তোলাই তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এর অতি অল্পদিন পরে 1816 সালে চীনে আবার একটি ব্রিটিশ দূত পাঠানো হলো, কিন্তু সেখানে পালনীয় কায়দা কানুন নিয়ে একটা গোল বাঁধলো। ফলে চীন সম্রাট ব্রিটিশ দূত লর্ড আমহার্স্টের সঙ্গে দেখা করতেই রাজি হলেন না, সোজা হুকুম দিলেন ফিরে চলে যাও। যে অনুষ্ঠানটি তাকে করতে বলা হয়েছিল তার নাম ছিল কোটাও। এটা এক ধরনের ভূমিষ্ঠ প্রণাম, তুমি হয়তো কাউ টাউ কথাটা শুনেছ। সুতরাং কাজ কিছুই হলো না। ইতিমধ্যে নতুন একটা ব্যবসা দ্রুত গতিতে বেড়ে উঠছিল, সে হচ্ছে আফিমের ব্যবসা। একে ঠিক নতুন ব্যবসা বলা বোধ হয় চলে না, কারণ ভারতবর্ষ থেকে চীনের প্রথম আফিম আমদানি হয়েছিল বহুকাল পূর্বে 15 শতাব্দীতে। আগের দিনে ভারতবর্ষ থেকে বহু ভালো জিনিস চীনে পাঠানো হয়েছে, সত্যকার মন্দ জিনিস যে কটি সে পাঠিয়েছিল আফিম তার মধ্যে একটি। এই ব্যবসার পরিমাণ কিন্তু বেশি ছিল না। 19 শতাব্দীতে এর আয়তন বেড়ে গেল, বাড়িয়ে দিল ইউরোপীয়রা এবং বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ তরফ থেকে ব্যবসায়ের এক থেকে অধিকার এদেরই ছিল। শোনা যায় প্রাচ্য অঞ্চলের ওলন্দাজরা প্রথম এর ব্যবহার শুরু করে। তারা তামাকের সঙ্গে আফিম মিশিয়ে তা ধূমপান করত, তাতে নাকি ম্যালেরিয়া হয় না। ওলন্দাজদের মারফত আফিমের ধূমপানের অভ্যাস চীনে গিয়ে পৌঁছলো, কিন্তু গেল অনেক বেশি খারাপ দিকে। চীনের লোকেরা খাঁটি আফিমেরই ধূমপান করতো, এর ফলে দেশের লোকের স্বাস্থ্য নষ্ট হচ্ছিল এবং আফিমের দরুন দেশ থেকে বহু টাকা বাইরে চলে যাচ্ছিল বলে চীন সরকার এই অভ্যাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। 1800 সালে চীন সরকার বিজ্ঞপ্তি বা হুকুম জারি করেন কোনো কারণে দেশে আফিম আমদানি করা চলবে না, কিন্তু বিদেশিদের কাছে এটা অত্যন্ত লাভের ব্যবসা, তারা লুকিয়ে দেশে আফিম আমদানি করতে লাগলো। চীনা রাজ কর্মচারীদের ঘুষ খাইয়ে হাত করে নিল যাতে তারা এই চোরাই ব্যবসাকে বাধা না দেয়।
চীনা সরকার তখন আইন করলেন তাদের কোনো কর্মচারী কোনো বিদেশি বণিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। কোনো বিদেশিকে চীনা বা মাতৃভাষা শেখানো অপরাধ বলে গণ্য করা হবে। সেজন্য অত্যন্ত গুরুতর শাস্তির ব্যবস্থা করা হলো। কিন্তু কিছুতেই কিছু হলো না। আফিমের ব্যবসা থেকে চলতে লাগলো। ঘুষ এবং দুর্নীতিও পুরোদমে চললো। 1834 সালে ব্রিটিশ সরকার চীনের ব্যবসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাক্টের অধিকার ছিল সেটা তুলে দিয়ে সমস্ত ব্রিটিশ বণিককেই এই ব্যবসা চালাবার স্বাধীনতা দিলেন। এর ফলে অবস্থা আরো খারাপ হয়ে গেল। আফিমের চোরাই ব্যবসা হঠাৎ বেড়ে গেল। শেষ পর্যন্ত চীন সরকার স্থির করলেন একে বন্ধ করবার জন্য জোর ব্যবস্থা করবেন। বেশ ভালো একটি লোককেই খুঁজে বের করা হলো, তার নাম লিন সেসি। আফিমের চোরাই ব্যবসা বন্ধ করবার জন্য একে স্পেশাল কমিশনার নিযুক্ত করা হলো। তিনি খুব দ্রুত এবং কড়া হাতে কাজ শুরু করেন। দক্ষিণ চীনের ক্যান্টন ছিল এই বেআইনি ব্যবসার বড় আড্ডা। লিন নিজে ক্যান্টনে চলে গেলেন। সেখানকার সমস্ত বিদেশি বণিকদের উপর আদেশ জারি করলেন যার হাতে যত আফিম আছে সমস্ত তার হাতে জমা দিতে হবে। প্রথমে এরা আদেশ মানতে অস্বীকার করলো। লিন জোর করে তাদের আদেশ মানিয়ে ফেলেন। এদের তিনি যে যার কুটিতে আটকে ফেলেন। এদের চীনা কর্মচারী, মজুর এবং চাকর বাকরদের সরিয়ে নিয়ে এলেন। বাইরে থেকে এদের কাছে কোন রকম খাদ্যদ্রব্য পৌঁছাতে না পারে তার ব্যবস্থা করেন। এই জোরালো এবং সুষ্ঠু ব্যবস্থা করে শেষ পর্যন্ত বিদেশি বণিকরা কথা শুনতে বাধ্য হল। 20,000 বাক্স আফিম তারা চীনাদের হাতে সমর্পণ করল। চোরাই ব্যবসার উদ্দেশ্যে সঞ্চিত এই সমস্ত আফিম লিন নষ্ট করে ফেলেন। বিদেশি বণিকদের তিনি জানালেন কোন জাহাজকেই ক্যান্টনে ঢুকতে দেওয়া হবে না যদি না তার ক্যান্টন ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন যে তিনি আফিম আমদানি করবেন না। এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে চীন সরকার সে জাহাজ এবং তার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করে নেবেন। কমিশনার লিন কাজের ছুটি রাখতেন না। যে কাজের ভার তার উপর দেওয়া হয়েছিল তা সুষ্ঠুভাবে তিনি সম্পন্ন করেন, কিন্তু জানতেন না এর ফলে চীনকে ভীষণ বিপদে পড়তে হবে। ফল হলো ব্রিটেনের সঙ্গে বাবরের যুদ্ধ। চীন হেরে গেল। একটা খুব অপমানজনক শর্তে সন্ধি মেনে নিতে বাধ্য হলো। আফিম আমদানিকে চীন সরকার বাধা দিতে চেয়েছিলেন, সেই আফিমই জোর করে তার গলায় ঠেসে দেওয়া হলো। আফিম বস্তুটা চীনাদের পক্ষে ভালো ছিল কি মন্দ ছিল সে প্রশ্ন অবান্তর। চীন সরকার কি করতে চেয়েছিলেন সে কথাও বিশেষ মূল্য নেই। বড় কথা হলো চীনে আফিমের চোরাই ব্যবসাটা ব্রিটিশ বণিকদের পক্ষে প্রকাণ্ড লাভের ব্যাপার। সে আয় বন্ধ হয়ে যাবে এটা সহ্য করতে ব্রিটেন রাজি নয়। কমিশনার লিন যে আফিম নষ্ট করে দেন তার অধিকাংশই ছিল ব্রিটিশ বণিকদের সম্পত্তি, সুতরাং তাদের জাতীয় সম্ভ্রমে আঘাত লেগেছে। এই দোহাই দিয়ে ব্রিটেন 1840 সনে চীনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল। এই যুদ্ধকে বলা হতো আফিমের যুদ্ধ। নামটা মিথ্যা নয়, কারণ চীনকে জোর করে আফিম কেনাবার উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধ শুরু হয় এবং জয় করা হয়েছিল। ব্রিটিশ রণতরীর বহর ক্যান্টন এবং আরো অনেক বন্দর অবরোধ করলো। চীনারা তার সঙ্গে পেরে উঠল না। 2 বছর লড়াই করে শেষে সে বাধ্য হয়ে হার মানল। 1842 সালে নানকিং এ সন্ধি হলো। তাতে এই শর্ত হলো যে চীনের 5টি বন্দরে বিদেশিদের বাণিজ্যের অধিকার থাকবে। এখানে বাণিজ্য মানে বিশেষ করে আফিমের বাণিজ্য। এই 5টি বন্দর হচ্ছে ক্যান্টন, সাংহাই, আময়, নিংপো এবং ফুচার। এই নাম দেওয়া হলো সন্ধিভুক্ত বন্দর। এছাড়া ক্যান্টনের নিকটবর্তী হংকং দ্বীপটি ব্রিটেন দখল করে বসলো এবং যে আফিমগুলো নষ্ট করে ফেলা হয়েছিল তার মূল্য বাবদ আর সে নিজেই চীনের সঙ্গে যে যুদ্ধ বাঁধিয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ একটা বিরাট পরিমাণ টাকা চীনের কাছ থেকে আদায় করে নিল। এভাবে ব্রিটেন আফিমের রণজয় সম্পূর্ণ করলো। তখন ইংল্যান্ডের রানী ছিলেন ভিক্টোরিয়া। চীন সম্রাট স্বয়ং তার কাছে একটি ব্যক্তিগত আবেদন পত্র পাঠালেন। অত্যন্ত ভদ্র ভাষায় বুঝিয়ে বলেন আফিমের যে ব্যবসা জোর করে চীনের উপর চাপিয়ে দেওয়া হলো তার কি মারাত্মক ফল হচ্ছে। মহারানী ভিক্টোরিয়া সেই চিঠির জবাবই দিলেন না। ঠিক 50 বছর আগে এই সম্রাটের পূর্বপুরুষ চিং লুং ইংরেজের রাজাকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির ভাষা ছিল একেবারে অন্যরকম। পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী জাতিগুলির হাতে চীনের লাঞ্ছনা এই শুরু হলো। আর তার নিভৃত একক জীবন আর রইল না। বিদেশি বাণিজ্যকে তার মেনে নিতে হলো। আর মেনে নিতে হলো খ্রিস্টান মিশনারিদের অশুভ আগমনকে। সাম্রাজ্যবাদের অগ্রদূত হিসেবে এই মিশনারিরা চীন দেশে অনেক কাণ্ডাই করে গেছে। এরপর থেকে চীনকে যত বিপদে পড়তে হয়েছে তার অনেক ব্যাপারই মনে ছিল মিশনারিরা। এদের আচরণ প্রায় ছিল অভদ্র এবং অসহনীয়, অথচ চীনা আদালত এদের বিচার করতে পারত না। নতুন সন্ধিটির শর্ত ছিল পাশ্চাত্য দেশ থেকে যে বিদেশিরা চীনে আসবে তারা চীনা আইন বা চীনা বিচারালয়ের অধীন থাকবে না, তাদের বিচার হবে তাদের নিজস্ব আদালতে। এই প্রথার নাম ছিল বহির্দেশীয় সংক্রান্ত নীতি। প্রথাটি এখনো টিকে রয়েছে। এর সম্বন্ধে অভিযোগেরও অন্ত নেই। মিশনারিরা যে চীনাদের খ্রিস্টান বানিয়েছে তারাও এই বহির্দেশীয় সংক্রান্ত নীতির দোহাই দিয়ে বিশেষ ব্যবহারের দাবি জানাতো। এই বিশেষ ব্যবহার চাইবার অধিকার তাদের কোনো দিক দিয়েই ছিল না, কিন্তু তাতে কি আসে যায়। তাদের পিছনে রয়েছে স্বয়ং মিশনারি প্রভু, শক্তিশালী সাম্রাজ্যবাদী জাতির মহামান্য প্রতিনিধি। অনেক সময় এরা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের লোকের বিবাদ বাঁধিয়ে দিত। এইসব কাণ্ডের ফলে মরিয়া হয়ে গিয়ে গ্রামবাসী প্রজারা খেপে উঠতো, মিশনারিকে আক্রমণ করতো, কখনো বা মেরেই ফেলতো। সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়তো এদের পৃষ্ঠরক্ষক সাম্রাজ্যবাদী সেনা। সে অপরাধের একেবারে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে তবে ছাড়তো। ইউরোপীয় জাতিগুলোর পক্ষে চীনে তাদের যে মিশনারিরা থাকতো তাদের কেউ নিহত হওয়াটা
যেরকম লাভের ব্যাপার ছিল তেমন লাভ বোধ হয় আর কিছুতেই তাদের হয়নি। এইসব হত্যার প্রত্যেকটি উপলক্ষ করে তারা আরো কিছু সুযোগ সুবিধা দাবি করত এবং আদায় করে নিত। চীনে আজ পর্যন্ত যত বিদ্রোহ হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা ভয়ানক এবং নিষ্ঠুর একটি বিদ্রোহের শুরু করেছিল একটি খ্রিস্টান চীনা। এই বিদ্রোহের নাম ছিল তাইপিং বিদ্রোহ। 1850 সনের কাছাকাছি সময় এর আরম্ভ হয়। এটি আরম্ভ করেছিল একটি অর্ধ উন্মাদ লোক, তার নাম হুং সিন চুয়ান। এই ধর্ম উন্মাদ লোকটি একেবারে অদ্ভুত কাণ্ড বাঁধিয়ে দিল। পৌত্তরিকদের হত্যা করে বলে জিগির দিয়ে সে দেশময় ঘুরে বেড়াতো। এর ফলে অসংখ্য মানুষ নিহত হলো। এই বিদ্রোহের ফলে চীনের অর্ধেকেরও বেশি স্থান লন্ডভন্ড হয়ে যায়। বিশেষ করে দেখা গেছে 12 বছর বা ওই রকম কালের মধ্যে এর ফলে অন্তত 2 কোটি লোক মারা গিয়েছিল। এই বিশৃঙ্খলা এবং মৃত্যু তাণ্ডব তার জন্য অবশ্য খ্রিস্টান মিশনারি বা বিদেশি জাতিগত দায়ী করতে যাওয়া ঠিক হবে না। প্রথম দিকে বোধ হয় মিশনারিরা এর জয় কামনা করেছিল, পরে তারাও আর হুমকে নিজেদের লোক বলে স্বীকার করলো না। চীন সরকারের কিন্তু বরাবরই বিশ্বাস ছিল খ্রিস্টান মিশনারিরাই এর মূলে রয়েছে। এই ধারণা থেকে আমরা বুঝতে পারি সে সময়ে এবং তার পরের যুগেও মিশনারিদের কাজকর্মকে চীনারা কতখানি বিদেশের চোখে দেখত। ধর্ম এবং কল্যাণ কামনার দূত হয়ে মিশনারিরা এসেছে একথা তারা মনে করতে পারেনি। তাদের চোখে মিশনারি ছিল সাম্রাজ্যবাদের স্তর। একজন ইংরেজ লেখক বলেছেন, প্রথমে মিশনারি, তারপর রণতরী, তারপর জমি দখল। চীনাদের মতে এই হচ্ছে ঘটনার পরম্পরা। কথাটা মনে করে রাখা ভালো, কারণ চীন দেশের অশান্তি বিগ্রহের মূল খুঁজতে গেলে মিশনারিদের সাক্ষাৎ প্রায় মিলে যায়। একটি ধর্মোন্মাদ পাগল যে বিদ্রোহের নেতা সম্পূর্ণভাবে দমিত হওয়ার পূর্বেই তাতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এটা কেমন আশ্চর্য লাগে। এর সাফল্যের প্রকৃত কারণ হচ্ছে চীনে তখন প্রাচীনকালের রীতিনীতিগুলো ভেঙে পড়ছিল। চীন সম্বন্ধে আমার শেষ চিঠিতে আমি বোধহয় তোমাকে বলেছি, চীনে তখন করের চাপ অত্যন্ত বেশি হয়ে উঠেছিল, অর্থনৈতিক ব্যবস্থাটা বদলে যাচ্ছিল, মানুষেরও মনে অসন্তোষ জমে উঠছিল, দেশের সর্বোচ্চ মাঞ্চু সরকারের বিরোধী গুপ্ত সমিতি গড়ে উঠছিল, দেশের বাতাসে তখন বিপ্লবের বীজ ভেসে বেড়াচ্ছে। বিদেশিদের বাণিজ্য, আফিম ও অন্যান্য জিনিসের ব্যবসায় এরা অবস্থা আরো খারাপ করে তুলল। বিদেশের সঙ্গে বাণিজ্য অবশ্য চীন প্রাচীনকাল থেকে করেছে, কিন্তু এখন অবস্থা অন্যরকম। পাশ্চাত্য দেশের বড় বড় কলের কারখানায় অতি দ্রুত বেগে রাশি রাশি মাল তৈরি হয়ে যাচ্ছে। তার সমস্ত মাল সে দেশের মধ্যে কাটানো যায় না, কাজেই তাদের মাল অন্যত্র দেশ বা বাজার খুঁজে নিতে হবে। কাজেই এজন্যই হলো ভারতবর্ষ এবং চীনের বাজার দখল করার প্রয়োজন। এসব মাল বিশেষ করে আফিম আমদানি হয়ে বাণিজ্যের পুরনো ব্যবস্থা বানচাল হয়ে গেল। তার ফলে আর্থিক বিশৃঙ্খলা আরো বেড়ে গেল। ভারতবর্ষের মতো চীনেও বাজারে পণ্যের বাজার দর পৃথিবীর বাজারের তালে তালে উঠতে পড়তে লাগলো। এই সমস্ত ফলে লোকের অসন্তোষ আর দুর্দশা ক্রমে বেড়ে চললো। টাইপিং বিদ্রোহেরও জোর বেশি হয়ে উঠল। পাশ্চাত্য জাতিদের ঔদ্ধত্য আর হস্তক্ষেপ ক্রমশ বেড়ে চলবার এই যুগ এই ছিল চীনের অবস্থা। এই সমস্ত দাবি মেনে নেবার মতো সামর্থ্য চীনের ছিল না, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। চীনের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা আর বিপদ আপদের সুযোগ নিয়ে এই ইউরোপীয় জাতিরা তাদের কাছ থেকে যথাসম্ভব সুযোগ সুবিধা আর জমি আদায় করে নিচ্ছিল। এর অনেক পরে জাপানও এসে এই দিকটা শুরু করলো, সে আমরা পরে দেখব। চীনেরও হয়তো ভারতের দশাই হতো, সেও খুব সম্ভব কোন একটি বা একাধিক পাশ্চাত্য জাতির আর জাপানের অধীন দেশ বা সাম্রাজ্যে পরিণত হয়ে যেত। রক্ষা পেয়ে গেল শুধু একটি কারণে, এই জাতিগুলোর মধ্যে পরস্পর রেশারেশি আর বিদেশের কল্যাণে। 19 শতাব্দীতে চীন দেশের ইতিহাসের এই পশ্চাৎপদ, অর্থনৈতিক ব্যবস্থার ভাঙন, টাইপিং বিদ্রোহ, মিশনারির দল, বিদেশির আক্রমণ, এদের কথা বলতে গিয়ে আমি আমার মূল বক্তব্য ছেড়ে চলে এসেছি, কিন্তু এর খানিকটা জানা দরকার, নইলে ঘটনার ধারাটাকে ঠিক মতো বোঝা যাবে না। ইতিহাসের ঘটনা আকস্মিক বিস্ময়ের মতো হঠাৎ ঘটে না, ঘটে তার কারণ, তার গোড়ার কতগুলো কারণ একত্র হয়ে তাকে ঘটিয়ে তোলে। কিন্তু এই কারণগুলোকে সবসময় চোখে স্পষ্ট দেখা যায় না, এরা থাকে বাইরের নানাবিধ ব্যাপারের তলায় লুকিয়ে। চীনের মাঞ্চু সম্রাটরা এর অতি অল্পদিন আগে পর্যন্ত বিপুল পরাক্রমে রাজত্ব করে এসেছেন। হঠাৎ যেদিন ভাগ্যের কাছে ঘুরে গেল সেদিন তার নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিলেন। এটা তাদের নিশ্চয়ই খেয়াল হয়নি যে তাদের পতনের মূল নিহিত ছিল তাদেরই অতীত আচরণের মধ্যে। পাশ্চাত্য জগতে যে শিল্প প্রগতি চলেছিল তার স্বরূপ কি, তার ধাক্কায় চীনের অর্থনৈতিক ব্যবস্থা কি সর্বনাশ ভাঙন দেখা দেবে তা তারা বুঝতে পারেননি। বর্বর বিদেশিদের অভ্যাগমনকে তারা অত্যন্ত বিদ্বেষের চোখে দেখতেন। এদের আগমন সম্বন্ধে কথা বলতে গিয়ে সেই সময়কার চীন সম্রাট প্রাচীন ভাষায় একটি ভারী চমৎকার কথা ব্যবহার করেছিলেন। বলেছিলেন, আমার বিছানার পাশে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে আমি কাউকে দেব না। কিন্তু প্রাচীন সাহিত্যের জ্ঞান আর রসিকতার দ্বারা গভীর আত্মপ্রত্যয় আর দুঃখে পরম সহিষ্ণুতাই লাভ করা যায়, বিদেশির আক্রমণ থেকে রাখবার শক্তি তার নেই। নানকিং এর সন্ধির ফলে চীনে ব্রিটেনের প্রবেশদ্বার খুলে গেল, কিন্তু তার সমস্তখানি ক্ষীর ননি একা খাওয়া ব্রিটেনের ভাগ্যে জুটল না। ফ্রান্স এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এসে তারাও চীনের সঙ্গে বাণিজ্য সন্ধি করে নিল। আপত্তি করবার শক্তি চীনে ছিল না, কিন্তু তার উপরে এই সমস্ত জোর জুলুমের জন্য বিদেশিদের উপর তারা ভালোবাসা বা শ্রদ্ধা নিশ্চয়ই জন্মায়নি। এই বর্বরদের উপস্থিতিটাকে সে বেশ দৃষ্টিতে দেখছিল। ওদিকে সে বিদেশিরাও মোটে তৃপ্ত হতে পারছিল না। চীনকে শোষণ করবার স্পৃহা তাদের দিন দিন বেড়ে চলল। এবারেও ব্রিটেনই অগ্রণী হলো।
বিদেশিদের পক্ষে সেটা অত্যন্ত সুসময়। তাই চীন তাইপিং বিদ্রোহ নিয়ে ব্যতিব্যস্ত, বিদেশিকে রোকবার তখন তার ক্ষমতাও নেই। কাজেই ব্রিটেন যুদ্ধ বাঁধাবার একটা ছুতো খুঁজতে লেগে গেল। 1856 সালে ক্যান্টনের চীনা রাজপ্রতিনিধি বোম্বেতে গিরি করবার অপরাধে একটা জাহাজের চীনা খালাসিদের গ্রেপ্তার করলেন। জাহাজটা চীনাদের, কোনো বিদেশি তার সঙ্গে জড়িত নয়, কিন্তু সেই জাহাজে ব্রিটিশ পতাকা উঠছিল, কারণ হংকং এর ব্রিটিশ সরকারের কাছ থেকে পাওয়া একটা অনুমতিপত্র তাদের কাছে ছিল। সেই অনুমতিপত্রেরও আবার মেয়াদ পার হয়ে গেছে। তা হোক, রূপকথার নেকড়ে আর ভেড়ার গল্পের মতো এই ব্যাপারটাই সুতো ধরে ব্রিটিশ সরকার যুদ্ধ ঘোষণা করে বসল। ইংল্যান্ড থেকে চীনের সৈন্য পাঠানো হলো। ঠিক এই সময়ে আবার ভারতবর্ষে 1857 সালে বিদ্রোহ শুরু হলো। কাজে এই সমস্ত সৈন্যকে আবার ঘুরিয়ে ভারতবর্ষে নিয়ে যাওয়া হলো। ভারতের বিদ্রোহ দমন না হওয়া পর্যন্ত চীন যুদ্ধটাকে বাধ্য হয়ে স্থগিত রাখতে হলো। এই দ্বিতীয় চীন যুদ্ধ শুরু হলো 1858 সালে। ইতিমধ্যে ফ্রান্সও এই যুদ্ধে যোগ দেওয়ার একটু ছুতো আবিষ্কার করে বসেছে। চীনের কোথায় এক জায়গাতে একজন ফরাসি মিশনারিকে লোকেরা মেরে ফেলে। অতএব ইংরেজ আর ফরাসি দুজনে মিলে চীনাদের আক্রমণ করলো। সেই বেচারীরা তখন তাইপিং বিদ্রোহ সামলাতে হিমশিম খেয়ে গেছে। ব্রিটিশ আর ফরাসি সরকার আবার রাশিয়া আর আমেরিকার যুক্তরাষ্ট্রকেও বুঝিয়ে সুঝিয়ে নিজেদের সঙ্গে ধরাবার চেষ্টা করলো, তারা রাজি হলো না। অথচ লুটের ভাগ নেবার বেলা দেখা গেল তারা খুব রাজি। যুদ্ধ বাস্তবিককে প্রায় হলো না। এই চারটি জাতি চীনের সঙ্গে নতুন করে সন্ধিপত্র বানিয়ে নিল। সে সন্ধির জোরে অনেক নতুন সুযোগ সুবিধাও আদায় করে নিল। আরো অনেক বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দেওয়া হলো। দ্বিতীয় চীন যুদ্ধের কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। এই অভিনয়ের আরো একটি অঙ্ক আছে, সেটি আরো অনেক বেশি করুন। দুই দেশের মধ্যে যখন সন্ধি হয়, নিয়ম হচ্ছে যারা সন্ধি করলো তাদের প্রত্যেক দেশের সরকারি যে সন্ধিপত্র স্বাক্ষর বা অনুমোদন করবে, স্থির হলো এদের এই নতুন সন্ধিপত্রে স্বাক্ষর করা হবে পিকিং এ 1 বছর কালের মধ্যে। সময় যখন হলো, রাশিয়ার দূত রাশিয়া থেকে ডাঙ্গা পথে সোজাসুজি পিকিং এ চলে এলেন। অন্য 3 পক্ষ এলেন সমুদ্র পথে। জানালেন তারা পিহো নদী দিয়ে জাহাজে একেবারে পিকিং ঘাটে নিয়ে যাবেন। এই সময় তাইপিং বিদ্রোহীরা এই শহরটি আক্রমণ করতে উদ্যোগ করেছে, তাই নদীটিকে সংরক্ষিত করা হয়েছিল। অতএব চীন সরকার ব্রিটিশ, ফরাসি আর আমেরিকার দূতদের অনুরোধ করলেন তারা যেন সেই নদীর পথে না এসে আরো উত্তরে একটা স্থলপথ দিয়ে আসেন। এটা বিন্দুমাত্র অন্যায় অনুরোধ নয়। আমেরিকার দূত রাজি হলেন, ব্রিটিশ ও ফরাসি দূত কিন্তু রাজি হলেন না। সশস্ত্র প্রতিরোধের ব্যবস্থা সত্ত্বেও এই নদীর পথে জোর করে চলতে গেলেন। চীনারা তখন গুলি ছুঁড়ে তাদের বাধা দিল। খানিক মার খেয়ে তারা ফিরে এলেন। এরা হচ্ছেন উদ্ধত আর অতিমাত্রায় গর্বিত সরকারের প্রতিনিধি। চীনা সরকার মাত্র যাবার পথটা বদলাতে অনুরোধ করেছিলেন, বদলাতে সেটুকু শুনতে এরা টাননি। গালের উপরে এত বড় থাপ্পড় খেয়ে এরা হজম করবেন কেন? প্রতিশোধ নেবার জন্য এরা আরো সৈন্য চেয়ে পাঠালেন। 1860 সালে এরা প্রাচীন নগরী পিকিং আক্রমণ করলো, প্রতিহিংসা চরিতার্থ করলো। এরা নগরীর অন্যতম শ্রেষ্ঠ প্রাসাদকে বিধ্বস্ত, লুণ্ঠন এবং অগ্নিদগ্ধ করে। এই প্রাসাদটির নাম হিউয়েন মিং হিউয়েন। এটা ছিল সম্রাটের দৃশ্যাবাস। সম্রাট ছিয়েনলুং এর রাজত্বকাল এটি নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদে ছিল শিল্প আর সাহিত্যের দুর্লভ সমস্ত সৃষ্টি। এমন মূল্যবান সব রত্ন চীনে আর তৈরি হয়নি। প্রাচীনকালের অপূর্ব সুন্দর সব ব্রোঞ্জের মূর্তি ছিল সেখানে। ছিল অপরূপ কারুকার্য খচিত চীনামাটির বাসন, ছিল বহু দুর্লভ পুঁথি পাণ্ডুলিপি, ছিল ছবি, ছিল সর্বকা আশ্চর্য বস্তু আর শিল্পকলার চরম সৃষ্টি, যে কলার জন্য চীন হাজার বছর ধরে বিখ্যাত হয়েছে। ইংরেজ আর ফরাসি সৈনিকরা, মূর্খ দুর্বৃত্তের দল, এই সমস্ত অমূল্য সম্পদ লুটে নিল, নিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড আগুন জেলে সেগুলো পুড়িয়ে মজা দেখলো। সে আগুন অনেকদিন ধরে জ্বলছিল। চীনাদের পিছনে ছিল হাজার হাজার বছরের সভ্যতা আর সংস্কৃতি। আশ্চর্য হবার কি আছে যদি এই গুন্ডামি দেখে তাদের মন বেদনাক্ত হয়ে উঠে থাকে, যদি তারা মনে করে থাকে যে এই ধ্বংসকারীরা নিহাতি অজ্ঞ বর্বমাত্র, হত্যা ধ্বংস ছাড়া আর কিছু করতে জানে না। এরা খুন, মোগল এবং প্রাচীনকালের আরো বহু ধ্বংসপরায়ণ বর্বরদের নাম নিশ্চয়ই তাদের মনে পড়েছিল সেদিন। কিন্তু চীনারা তাদের কি ভাবলো তা নিয়ে এই বিদেশি বর্বরদের কিছুমাত্র মাথা ব্যথা ছিল না। তাদের কাছে রণতরী আছে, আছে কত আধুনিক সমর উপকরণ, তারা ভয় করবে কাকে? কি তাদের যায় আসে? শত শত বছর ধরে যে মহার্ঘ দুর্লভ রত্নরাজি আহরিত হয়েছিল তা যদি নষ্ট হয়ে গিয়েই থাকে, চীনাদের শিল্প বা সংস্কৃতির মূল্য তাদের কাছে কতটুকু? হোক না সে যা হবার। আমাদের দেখো এই কলের কামান আছে, ওদের তো কিছুই নেই। চিঠি নম্বর 115, 24শে নভেম্বর 1932। বিপন্ন চীন। গত চিন্তা আমি বলেছি কিরকম করে 1860 সালে ব্রিটিশ আর ফরাসিরা পিকিং এর অপরূপ দৃশ্য প্রাসাদটিকে ধ্বংস করেছে। এরা বলে চীনারা সন্ধি ব্যাপক মিশনের মর্যাদা রাখেনি, তাই তাদের শাস্তি স্বরূপ এটা করা হয়েছে। হতে পারে হয়তো 2-4 জনের সেনাসৈনিক সত্যি এরকম কোনো অন্যায় করেছে, কিন্তু তাহলে ব্রিটিশ আর ফরাসিরা মিলে যে ইচ্ছাকৃত গুন্ডামির নমুনা দেখিয়েছিল তা প্রায় মানুষের কল্পনার বাইরে। এই কাজ কয়েকজন অজ্ঞ সৈনিকের নয়,
এই কর্তা ব্যক্তিদেরই কাজ। এরকম কাণ্ড কেন ঘটে? ইংরেজ ও ফরাসিরা সভ্য সংস্কৃতি সম্পন্ন জাতি, অনেকদিন থেকে এরা আধুনিক সভ্যতার অগ্রগামী, ঘরোয়া জীবনে এরা সভ্য ও বিবেচক, তো বাইরে এর আচরণে এবং অন্য জাতির সঙ্গে লড়াই বেড়ায় এরা সমস্ত সভ্যতা ভব্যতা একেবারেই ভুলে যায়। আমার মনে হয় পরস্পর প্রতি ব্যক্তিদের আচরণ আর পরস্পর প্রতি জাতিদের আচরণ, এই দুইয়ের মধ্যে একটা অদ্ভুত তফাৎ আছে। ছোট শিশুদের ছেলে মেয়েদের আমরা শেখাই অতিরিক্ত স্বার্থপর হতে নেই, অন্যের মঙ্গল চিন্তা করবে, লোকের সঙ্গে বজ্র ব্যবহার করবে। এই কথা আমাদের শেখাবার জন্যই আমাদের যত লেখাপড়া আয়োজন খানিক পরিমাণে আমরা শিখেও থাকি। তারপর আছে যুদ্ধ, সঙ্গে সঙ্গে আমরা সে সমস্ত পুরনো পড়া একদম ভুলে যাই। আমাদের মধ্যকার জন্তু তার দাঁত মুখ খিচিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন ভদ্র জাতিরাও অবিকল পশুর মতো আচরণ শুরু করে দেয়। এক গোত্রের দুটো জাতি যেমন ফরাসি আর জার্মান যখন পরস্পর লড়াই লাগায় তখনও এই ব্যাপার ঘটে। অবস্থা আরো অনেক ভয়ানক হয়ে ওঠে যখন যুদ্ধবাদী দুটি ভিন্ন গোত্রের জাতির মধ্যে। ইউরোপীয় জাতিরা যখন এশিয়া আর আফ্রিকার লোকের সঙ্গে যুদ্ধ করতে নামে তখন দুই পক্ষের দুই জাতির পরস্পর সম্বন্ধে কিছুমাত্র কেউ জানে না, প্রত্যেকেই থাকে অপরের কাছে না খোলা বইয়ের সামিল। পরস্পরকে সেখানে জানি না, সেখানে সংবেদনার স্থান নেই, প্রত্যেকেরই মনে অন্য জাতির উপর ঘৃণা আর দেশ জমিয়ে বসে থাকে। তারপর যখন এই দুই জাতির মধ্যে যুদ্ধ বাঁধে সেটা শুধু রাজনৈতিক যুদ্ধ থাকে না, হয়ে ওঠে তার চেয়ে অনেক খারাপ জিনিস, জাতিগত যুদ্ধ। ভারতে 1857 সালের বিদ্রোহ যে বিভীষিকার সৃষ্টি করেছিল ইউরোপের প্রবল জাতির এশিয়া আর আফ্রিকাতে যে নিষ্ঠুরতা ও দুর্বলতার পরিচয় দিয়েছে তার অনেকখানি ব্যাখ্যা হচ্ছে এই। এর সমস্তটাই মনে হয় বড় দুঃখের আর ভারী বোকামির কথা। কিন্তু যেখানে এক দেশ অন্য দেশের উপর, এক জাতি অন্য জাতির উপর, এক শ্রেণী অন্য শ্রেণীর উপর প্রভুত্ব করেছে, সেখানে আসবে অসন্তোষ, সংঘর্ষ আর বিদ্রোহ। সেইখানে সে শোষিত দেশ জাতি বা শ্রেণীর শোষকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে। একের হাতে অপরের এই শোষণ একের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক কালের সমাজ। এর নাম ধনিকতন্ত্র এবং এর থেকে জন্ম হয়েছে সাম্রাজ্যবাদের। 19 শতাব্দীতে বড় বড় কলকারখানা আর শিল্পের প্রগতির কল্যাণে পশ্চিম ইউরোপের দেশগুলি এবং আমেরিকার যুক্তরাষ্ট্র ধনশালী ও শক্তিশালী হয়ে উঠেছিল। তারা মনে করতে লাগলো সমস্ত পৃথিবীর তারাই প্রভু, অন্যান্য জাতিগুলো তাদের চেয়ে অনেক ছোট, অতএব তাদের জন্য পথ ছেড়ে দিতে বাধ্য। প্রাকৃতিক শক্তিগুলিকে তারা খানিকটা অধীন করে ফেলেছে, তারই জোরে তারা গর্বিত হয়ে উঠলো, অন্যের উপর মুরগি আনা করতে শুরু করলো। ভুলে গেল সভ্য মানুষ যে হবে তার কেবল প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রিত করলেই হবে না, নিয়ন্ত্রিত করতে হবে তার নিজেকেও। এই জন্য দেখি এই 19 শতাব্দীতে যে প্রগতিবাদী জাতিগুলো অনেক দিক থেকে অন্যদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল, তারাই অনেক সময় এমন সব আচরণ করছে যা করতে অনুন্নত অসভ্যরাও লজ্জা পায়। কেবল গত শতাব্দীতে নয়, আজকালও ইউরোপীয় জাতিগুলো এশিয়াতে এবং আফ্রিকাতে যে আচরণ করে বেড়াচ্ছে এর থেকেই সম্ভবত তুমি তার অর্থ বুঝতে পারবে। এ কথা মনে করো না যেন যে আমি আমাদের নিজেদের বা অন্য জাতিদের সঙ্গে ইউরোপীয় জাতিদের তুলনা করে তাদের ছোট করার প্রমাণ করতে চাইছি, সেই ইচ্ছা আমার মোটেই নেই। দোষ ত্রুটি আমাদের সকলেই আছে, আমাদের কতগুলি দোষ তো একেবারে মারাত্মক, তা না হলে যতখানি অধঃপতন আমাদের হয়েছে এতখানি হয়তো হতো না। এই চিঠি লিখতে লিখতে এই প্রশ্নটি আমার মনকে জুড়ে রয়েছে, সে হচ্ছে বাপুজির আসন্ন উপবাস। যাদের এখন হরিজন বলা হচ্ছে, আমাদের সেই দুর্গত শ্রেণীগুলোকে দেব মন্দিরে প্রবেশের অধিকার আদায় করে দেওয়ার জন্য তিনি উপবাস করবেন। মন্দিরে তারা যাক বা না যাক সে নিয়ে আমি বিশেষ মাথা ঘামাইনি, কিন্তু জোর করে তাদের বাইরে ঠেলে রাখবার মানেই হচ্ছে তাদের ছোট বলে, অসুচি জীব বলে চিহ্নিত করে রাখা। তাই এই প্রশ্নটা একটা গুরুতর প্রশ্ন হয়ে উঠেছে। আমাদের মধ্যে কোনো দুর্গত বা শোষিত শ্রেণী থাকবে না, এরকম চরম ব্যবস্থা যতদিন আমরা সম্পূর্ণ করতে না পারছি ততদিন অন্যরা যদি আমাদের প্রতি অনুরূপ ব্যবহার করেই তা নিয়েও নালিশ করবার কোনো অধিকার আমাদের নেই। এবার আবার চীনে ফিরে যাওয়া যাক। গ্রীষ্ম প্রাসাদ ধ্বংস করে ব্রিটিশ আর ফরাসিরা খুব একটা বীরত্বের পরিচয় দিয়েছিল। এরপরে তারা জোর করে চীনকে পুরনো সন্ধির শর্তগুলোকে নতুন করে ঝালিয়ে নিতে বাধ্য করলে তার কাছ থেকে আবার কিছু সুযোগ সুবিধা আদায় করে নিল। এই সন্ধির অনুসারে চীন সরকার সাংহাইতে চীনের বাণিজ্য শুল্ক বিভাগটিকে নতুন করে গড়ে নিলেন। এর কর্তা হলো বিদেশি কর্মচারীরা। এই বিভাগটির নাম দেওয়া হলো রাজকীয় নৌ বাণিজ্য শুল্ক বিভাগ। তাইপিং বিদ্রোহের ফলে চীন দুর্বল হয়ে পড়েছিল এবং বিদেশিরা তাকে ঘায়ল করবার সুযোগ পাচ্ছিল। সে বিদ্রোহ তখনও শেষ হয়নি। শেষে 1864 সালে একজন চীনা শাসনকর্তা একে একবার দমন করলেন। এর নাম ছিল লি হুং চ্যান। পরে ইনি চীনের একজন প্রধান রাজনীতিক হয়ে উঠেছিলেন। ইংল্যান্ড এবং ফ্রান্স ভয় দেখিয়ে চীনের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা অধিকার আদায় করে নিচ্ছিল। ওদিকে উত্তর চীনে রাশিয়া বেশ ভালো কাজ গুছিয়ে নিল অনেক বেশি সহজ উপায়ে। এর মাত্র অল্প কয়েক বছর আগে রাশিয়া কনস্টান্টিনোপল দখল করবার লোভে ইউরোপীয় তুর্কি দেশ আক্রমণ করে বসেছিল। রাশিয়ার শক্তি বেড়ে যাচ্ছে, এই ভয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স ছুটে এসে তুর্কির সঙ্গে যোগ দিল। ফলে রাশিয়া হেরে গেল। এই যুদ্ধের নাম ক্রিমিয়ার যুদ্ধ। এর কাল হচ্ছে 1854 থেকে 56 সাল। পশ্চিম দিকে বাধা পেয়ে রাশিয়া পূব দিকে ফিরে তাকালো।
এখানে তার ভাগ্যে ভালো ফলে জুটলো। শান্তিপূর্ণ উপায়ে চীনকে বুঝিয়ে সুঝিয়ে সে প্রসন্ন করে ফেললো। চীন তাকে উত্তর পূর্ব অঞ্চলে সমুদ্র তীরের একটি প্রদেশ দিয়ে দিল। এর মধ্যে ছিল ভ্লাদিভস্টক নামক নগর ও বন্দর। রাশিয়ার এই কার্যোদ্ধার হয়েছিল একজন খুব বিচক্ষণ তরুণ সেনানীর জন্য, তার নাম মুরাভিয়েভ। এইভাবে শুধু বন্ধুত্বের জোরে রাশিয়া যে কাজ আদায় করে নিল, ইংল্যান্ড আর ফ্রান্স 3টি বছর ধরে যুদ্ধ বিগ্রহ আর উন্মুক্ত ধ্বংসলীলা চালিয়েও তা আদায় করতে পারেনি। 1860 সালে ছিল এই ছিল দেশের অবস্থা। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে মাঞ্চু বংশের বিরাট চীন সাম্রাজ্য প্রায় অর্ধেক এশিয়া জুড়ে প্রবল প্রতাপে অধিষ্ঠিত ছিল। সে সাম্রাজ্য তখন হীনবল অবমানিত হয়ে পড়েছে। সুদূর ইউরোপ থেকে পাশ্চাত্য যাত্রী এসে চীনাদের পরাজিত ও লাঞ্ছিত করেছে। দেশের মধ্যে একটা ভীষণ বিদ্রোহ সাম্রাজ্যটাকে প্রায় ভেঙে ফেলবার উপক্রম করে তুলছিল। এই সমস্ত কাণ্ডের ফলে চীন একেবারে বিপর্যস্ত হয়ে পড়লো। বোঝা গেল কোথাও একটা বড় গোল বেঁধেছে। নতুনতর পরিস্থিতি আর বিদেশিদের আক্রমণকে যাতে সামলানো যায় এমন ভাবে দেশটাকে নতুন করে গড়ে নেবার কিছু চেষ্টাও করা হলো। এক হিসাবে এই 1860 খ্রিস্টাব্দটাকে প্রায় একটা নতুন যুগের আরম্ভকাল বলে ধরা যায়, কারণ এই প্রথম বিদেশের আক্রমণকে রোকবার জন্য তৈরি হল। এই সময়ে চীনের প্রতিবেশী দেশ জাপানেও ঠিক এই কাণ্ডে চলছিল। তাকে দেখে ও চীন খানিকটা উৎসাহ পেয়ে গেল। চীনের সে জাপানের সাফল্য হলো অনেক বেশি, তবু কিছুদিনের মতো চীন বিদেশি জাতিদের থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিল। চীনের একজন বড় বন্ধু ছিলেন বার্লিংগেন নামক একজন আমেরিকান। একে মুখপাত্র করে সন্ধিবদ্ধ জাতিদের কাছে চীনে একটি দৌত্য পাঠানো হলো। তাদের কাছ থেকে অপেক্ষাকৃত ভালো শর্ত তিনি আদায় করে নিয়ে এলেন। 1868 সালে আমেরিকার সঙ্গে চীনের একটি নতুন সন্ধি হলো। এই সন্ধির মধ্যে একটা লক্ষ্য করবার মতো বস্তু আছে। এতে চীন সরকার যুক্তরাষ্ট্রের প্রতি প্রীতি ও অনুগ্রহ স্বরূপ চীনা শ্রমিকদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাবার অনুমতি দিলেন। যুক্তরাষ্ট্র তখন তার পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চলগুলোকে গড়ে তুলতে ব্যস্ত। যুক্তরাষ্ট্রে মজুরের অভাব হয়েছিল, কাজে তারা চীনা মজুরদের নিয়ে যেতে লাগলো। কিন্তু এতে আবার নতুন বিপত্তির সৃষ্টি হলো। সস্তায় চীনা মজুর আমদানি করা হচ্ছে বলে আমেরিকানরা আপত্তি তুললো। ফলে দুই দেশের সরকারের মধ্যে খিটিমিটি লেগে গেল। এর কিছুদিন পরে যুক্তরাষ্ট্র সরকার চীন থেকে লোক আসা নিষিদ্ধ করে দিলেন। এই অপমানে চীনের প্রজারা অত্যন্ত চটে গেল। তারা আমেরিকার পণ্য বর্জন করলো। কিন্তু এটা অতি দীর্ঘ কাহিনী। বলতে বলতে আমরা 20 শতাব্দীতে এসে যাচ্ছি। এই কাহিনী এখানে থাক। তাইপিং বিদ্রোহ ভালো করে দমিত হতে না হতে মাঞ্চু সম্রাটের বিরুদ্ধে আবার একটি বিদ্রোহ শুরু হলো। এই ঘটনাস্থল ঠিক চীন নয়, বহুদূর পশ্চিমে তুর্কিস্তানে, এশিয়ার একেবারে মধ্যপ্রদেশ এটা। এর অধিবাসীরা অধিকাংশই ছিল মুসলমান। 1863 সনে এই মুসলমান উপজাতিরা বিদ্রোহ করে বসলো। এদের নেতা ছিল ইয়াকুব বেগ নামে এক ব্যক্তি। চীনা কর্তৃপক্ষকে এরা দেশ থেকে তাড়িয়ে দিল। তা আমাদের পক্ষে এই স্থানীয় বিদ্রোহটি দেখবার মতো দুটি কারণে। রাশিয়া এই সুযোগে কিছু কাজ গুছিয়ে নিতে চাইল, চীনের খানিকটা স্থান সে দখল করে বসলো। এটা অবশ্য ছিল ইউরোপীয়দের একটা প্রচলিত চাল। চীন যখনই কোনো রকম মুশকিলে পড়তো তখন এরা এই কর্ম করে বসতো। কিন্তু সবাই দেখে আশ্চর্য হয়ে গেল যে চীন এতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত রাশিয়াকে সে জায়গাটুকু আবার উগড়ে দিতে হলো। এটা সম্ভব হয়েছিল চীনা সেনাপতি শো সু তাং এর অপূর্ব অভিযানের ফলে। এই সেনাপতিটি সমস্ত কাজই করতেন অতি ধীরে সুস্থে। মধ্য এশিয়াতে বিদ্রোহী ইয়াকুব বেগের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করলেন। ভারী আস্তে আস্তে এগিয়ে চললেন। বিদ্রোহীদের কাছে গিয়ে পৌঁছতে তার পথে অনেক বছর লেগে গেল। এমনকি দুবার তিনি পথের মধ্যে দীর্ঘ সময়ের মতো সৈন্যদলকে থামিয়ে দিলেন, দিয়ে জমি চাষ করে শস্যের ফসল তুলে নিলেন। সৈন্যদলকে খেতে হবে তো। সৈন্যদলদের জন্য খাদ্য সংগ্রহ করাটা সর্বোচ্চ একটা বড় সমস্যা। তার কাছে এটা নিশ্চয়ই একটা অতি কঠিন সমস্যা ছিল, কারণ পথে তাকে গভীর মরুভূমি পার হয়ে যেতে হবে। সেনাপতি শো অভিনব উপায়ে সেই সমস্যা সমাধান করে নিলেন। তারপর তিনি ইয়াকুব বেগকে যুদ্ধে হারিয়ে দিলেন, বিদ্রোহ শেষ করে নিলেন। কাশগড়, তুরফান, ইয়ারকান্দ প্রভৃতি স্থানে তিনি যে অভিযান চালিয়েছিলেন, রণনৈতিক দিক থেকে সেটা নাকি অপূর্ব। মধ্য এশিয়াতে রাশিয়ার সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালোই হলো, কিন্তু এর অল্পদিন পরেই আবার চীন সরকারকে নতুন হাঙ্গামায় পড়তে হলো। বিরাট সাম্রাজ্য, অথচ তার বন্ধন তখন শিথিল হয়ে আসছে। এবার বিপত্তি উঠল সে সাম্রাজ্যের আরেক দিক আনামে। আনাম ছিল চীনের অধীন সমস্ত রাজ্য। ফরাসিরা একদিকে হাত বাড়ালো। অতএব লাগলো চীন আর ফ্রান্সের যুদ্ধ। এবারও চীন সবাইকে অবাক করে দিল। যুদ্ধে সে বেশ অনায়াসে জিতে গেল। ফরাসিদের ভয়ে মোটেই ঘাবড়ে গেল না। 1850 সালে বেশ ভদ্রস্বরে দুইয়ের মধ্যে সন্ধি হয়ে গেল। চীনের এই নবজাগ্রত শক্তির পরিচয় পেয়ে সাম্রাজ্যবাদী যাত্রা বেশ একটু মুষড়ে পড়লো। ভাবলো 1860 সালের আগে পর্যন্ত যে দুর্বলতা চীনের ছিল, এবার বুঝি সে দুর্বলতা তার ঘুচেই যায়। দেশেও সংস্কারের কথাবার্তা উঠলো। অনেকেই মনে করলেন এতদিনে চীনের ভাগ্যের আবার মোড় ফিরলো। এই জন্য 1886 সালে ইংল্যান্ড যখন ব্রহ্মদেশ দখল করে নিল, সঙ্গে সঙ্গে চীনকে সে প্রতিশ্রুতি দিল প্রতি 10 বছর অন্তর চীনের প্রাপ্য রাজকর সে চীনকে পাঠিয়ে দেবে।
বাস্তবিক পক্ষে চীনের কিন্তু মোড় ফিরতে আরো অনেক দেরি। তখন তার ভাগ্যে প্রচুর পরিমাণে অসম্মান, দুর্দশা আর গৃহবিবাদ তোলা রয়েছে। চীনের যেখানে অবস্থিত গলদ ছিল সে শুধু তার সেনা বা নৌবাহিনীর দুর্বলতা নেই, তার দুর্দশার মূল কারণ ছিল অনেক বেশি গভীরে। তার সমস্ত সামাজিক অর্থনৈতিক জীবন ব্যবস্থা তখন ভেঙে খন্ড খন্ড হয়ে পড়েছে। আমি আগেই বলেছি, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে চীনের অবস্থা অতি খারাপ হয়েছিল। মানচুদের বিরুদ্ধে তখন বহু গুপ্ত সমিতি গড়ে উঠছিল। বিদেশি বাণিজ্য আর শিল্প প্রধান দেশগুলোর সংস্পর্শের ফলে তার অবস্থা আরো মন্দ হয়েছিল। 1860 সনের পর কিছুদিন যাবৎ চীনের সর্বত্র যে শক্তির পরিচয় দেখা দিয়েছিল তার তলায় সত্য প্রায় কিছুই ছিল না। সেখানে উৎসাহী রাজকর্মচারীরা ছিটে ফোটা রকমের সমাজ সংস্কার করেছিলেন। এর মধ্যে বিশেষ করে অগ্রণী ছিলেন লি হোং চ্যাং। কিন্তু এদের সে চেষ্টা প্রকৃত সমস্যার মূল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল না। যে রোগের দরুন চীন অবসন্ন হয়ে পড়েছে তাকে সারাবার সাধ্য এর ছিল না। এই কবছর ধরে চীন বাইরে যে শক্তির পরিচয় দেখিয়েছিল তার প্রধান কারণ ছিল সমস্ত দেশের মাথার উপরে একজন শক্তিমান শাসকের আবির্ভাব। ইনি একজন মহিষী নারী, সম্রাট মাতা জুসি। মাত্র 26 বছর বয়সে তিনি শাসনভার হাতে তুলে নেন। প্রকৃত সম্রাট তার পুত্র তখন একেবারে শিশু। 47 বছর কাল ধরে তিনি দক্ষ হস্তে চীনের শাসন করলেন। দেশে দেশে সব যোগ্য কর্মচারী নিযুক্ত করলেন। তার নিজের দক্ষতা ও শক্তি খানিকটা দিয়ে তাদের অনুপ্রাণিত করে তোলেন। প্রথমত তার ব্যক্তিত্ব ও তার নীতির ফলেই চীন একটা মহত্তর শক্তির খেলা সেদিন দেখিয়েছিল। এমন শক্তির পরিচয় সে বহুকাল দেয়নি। এই সময় কিন্তু আবার সংকীর্ণ সমুদ্র রেখার অন্য পারে জাপান একেবারে আশ্চর্য কাণ্ড শুরু করে দিয়েছে। এমন ভাবে তার সমস্ত জীবনযাত্রাকে বদলে ফেলেছিল যে তাকে আর দেখে চেনা যায় না। অতএব চলো একবার আমরা জাপানকে দেখতে চাই। চিঠি 116, জাপানের অগ্রগতি, 27 ডিসেম্বর 1932। জাপান সম্বন্ধে তোমাকে চিঠি লিখেছিলাম, তারপর অনেকদিন চলে গেছে, 5 মাসের বেশি হলো আমি তোমাকে লিখেছিলাম। আর 81 নম্বর চিঠি। সপ্তদশ শতাব্দীতে এই দেশটি কি অদ্ভুত ভাবে নিজেকে সকলের থেকে আলাদা করে রেখেছিল। 1641 সনের পর থেকে 200 বছরেরও বেশি কাল ধরে জাপানের লোকেরা বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন জীবনযাপন করেছে। এই 200 বছরে ইউরোপে, এশিয়ায় এবং আমেরিকায়, এমনকি আফ্রিকাতেও পর্যন্ত বিপুল পরিবর্তন ঘটে গেল। এই সময় যে সমস্ত আশ্চর্য কাণ্ড ঘটেছে তার কিছু কিছু কাহিনী আমি তোমাকে বলেছি, কিন্তু এদের কোনো সংবাদই এই নিভৃতবাসী জাতিটির কানে এসে পৌঁছায়নি। জাপান যে প্রাচীন সামন্ত প্রথা রাজত্ব, বাইরে কোনো বার্তা তার কাছে বাতাসে চাঞ্চল্য জাগায় না। তাকে দেখলে মনে হতো যেন কাল আর বিবর্তনের গতি তার কাছে এসে স্তব্ধ হয়ে থেমে গেছে। মধ্য সপ্তদশ শতাব্দীর যুগটিকে যেন চিরতরে বন্দী করে রাখা হয়েছে সেখানে। কাল প্রবাহ বয়ে চলে পৃথিবী জুড়ে, কিন্তু জাপানের চেহারা মোটেই যেন বদলাচ্ছে না। সেখানে তখন সমস্ত সামন্ত প্রথা টিকে আছে। সেখানে ভূস্বামী শ্রেণী সমাজের প্রভু, সম্রাটের ক্ষমতা প্রায় কিছুই নেই। শাসনের ক্ষমতার প্রকৃত অধিকারী হয়ে বসে আছে শোগান। বড় বড় উপজাতিগুলোর সর্দাররা। ভারতবর্ষে যেমন ক্ষত্রিয় তেমনি জাপানেও একটা যোদ্ধা শ্রেণী ছিল, এদের নাম সামুরাই। সামন্ত রাজারা আর সামুরাইরাই দেশ শাসন করত। অনেক সময় আবার বিভিন্ন সামন্ত বা উপজাতির মধ্যে ঝগড়াও বাঁধত। চাষিদের এবং অন্য সকল প্রজাদের উৎপীড়ন এবং শোষণ করবার বেলা কিন্তু এরা সবাই একজোট হয়ে থাকতে। তবু একসময় জাপানে শান্তি স্থাপিত হলো। দীর্ঘকাল ধরে গৃহবিবাদের ফলে দেশ একেবারে অবসন্ন হয়ে পড়েছিল। এমন সময় এই শান্তি স্থাপনের ফলে সকলেরই একটু স্বস্তি পেয়ে বাঁচল। বড় বড় যোদ্ধা নায়কদের, এদের নাম ছিল দাইমিও, অনেকে দমন করে ফেলা হলো। গৃহবিবাদের ফলে জাপান বিপর্যস্ত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তার সে ক্ষতি আবার সে পূরণ করে নিতে শুরু করলো। মানুষের মন আবার শিল্প ও কলা, সাহিত্য ধর্মের দিকে ফিরতে লাগলো। খ্রিস্ট ধর্মের প্রতিপত্তি নষ্ট করে দেওয়া হয়েছিল। বৌদ্ধ ধর্ম আবার জেগে উঠলো। তারপরে আবার বড় হয়ে উঠল শিন্তো। এটা জাপানের নিজস্ব ধর্ম। এর মূল কথা পূর্বপুরুষদের পুজো। সামাজিক আচার ব্যবহার এবং নৈতিক জীবনের ব্যাপারে আদর্শ করে নেওয়া হয়েছিল চীনা ঋষি কনফুসিয়াসের উপদেশকে। রাজা এবং সামন্ত নায়কদের আশ্রয়ে কলা চর্চার উন্নতি হতে লাগলো। কোন কোন দিক দিয়ে তখনকার জাপানের অবস্থা ছিল ঠিক মধ্যযুগের ইউরোপের মতো। কিন্তু পরিবর্তনকে ঠেকিয়ে রাখা অত সহজ নয়। বাইরের সঙ্গে সম্পর্ক রহিত করে রাখা হলো, তবু জাপানের নিজেদের মধ্যে পরিবর্তন চলতে লাগলো। অবশ্য অন্য অবস্থায় যেমন হতে পারত তার চেয়ে মন্দ গতিতে। অন্য সব দেশের মতো জাপানে সামন্ত প্রথার অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়বার উপক্রম হলো। প্রজারা অসন্তুষ্ট হয়ে উঠলো। সমস্ত ব্যাপারে কর্তা ব্যক্তি ছিলেন শোগান, তাই অসন্তুষ্ট পড়ল গিয়ে তার উপর। শিন্তো পুজোর চলন বেড়ে গেছে। প্রজারা ক্রমেই বেশি করে সম্রাটের দোহাই দিতে লাগলো, কারণ তাদের ধারণা সম্রাটই হচ্ছেন সূর্যের একেবারে সাক্ষাৎ বংশধর। এইভাবে চতুর্দিকে অসন্তোষ অশান্তির মধ্যে থেকে জন্মলাভ করলো একটা জাতীয়তাবোধ। অর্থনৈতিক ব্যবস্থার ভাঙন থেকে এর সৃষ্টি, তাই এর অবশ্যম্ভাবী ফল হলো দেশময় একটা বিরাট পরিবর্তন। বাইরের জগতের কাছে জাপানের দ্বার উন্মুক্ত হয়ে গেল।
জাপানের প্রবেশাধিকার লাভের জন্য বিদেশি জাতিরা বহুবার চেষ্টা করেছে, তার কোনো চেষ্টাই সফল হয়নি। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এর জন্য উঠে পড়ে লেগেছিল। তখন তারা পশ্চিমে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সদ্য প্রভাব বিস্তার করেছে। সান ফ্রান্সিসকো একটা বড় বন্দর হয়ে উঠেছে ক্রমশ। চীনের সঙ্গে বাণিজ্যের নতুন পত্তন হয়েছে, তার আকর্ষণ তাকে টানছে, অথচ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সে যাত্রাপথ অতি দীর্ঘ। কাজে আমেরিকা চাইল জাপানের কোন একটি বন্দরে যদি একবার থেমে যাওয়া যায়, তাতে দীর্ঘ পথের মাঝখানে একবার হাত ছেড়ে বিশ্রাম করে নেওয়া যাবে, দরকারি জিনিসপত্র কিছু জোগাড় করে নেওয়া যাবে। এই জন্য আমেরিকা জাপানের ক্ষমতা বুঝবার জন্য বারবার চেষ্টা করছিল। 1853 সালে আমেরিকার একটি রণতরীর বহর জাপানে এলো, নিয়ে এলো আমেরিকার প্রেসিডেন্টের একটি চিঠি। জাপানেরা সেই প্রথম বাষ্পকলের জাহাজ দেখলো। এর 1 বছর পরে সোগান দুটি বন্দর আমেরিকানদের জন্য খুলে দিতে রাজি হলেন। এই খবর পেয়ে ইংরেজ, রুশ আর ওলন্দাজ অল্প দিনের মধ্যে ছুটে এলো, এসে তারাও সোগানের সঙ্গে অনুরূপ ধরনের সন্ধি করে নিল। এইভাবে 213 বছর পরে জাপান আবার বিশ্বজগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। কিন্তু এরপরেই বিপদ বাড়লো। বিদেশিদের কাছ থেকে সোগান নিজেকেই সম্রাট বলে জাহির করেছিলেন বিদেশিদের কাছে, প্রজারা তার উপর চটে গেল। তার বিরুদ্ধে এবং বিদেশিদের সঙ্গে তিনি যে সমস্ত সন্ধি করেছিলেন তার বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হলো। কয়েকজন বিদেশি মারা পড়লো। সুতরাং বিদেশি জাতিরা রণতরী নিয়ে জাপানকে আক্রমণ করলো। অবস্থা ক্রমেই বেশি সঙ্গীন হয়ে উঠলো। শেষ পর্যন্ত সকলের অনুরোধে পড়ে 1867 সালে সোগান পদত্যাগ করলেন। টেকুগাওয়া বংশের সোগান পদ এইভাবে শেষ হয়ে গেল। তোমার মনে থাকতে পারে 1603 সালে ইয়েয়াসুকে দিয়ে এর আরম্ভ হয়েছিল। শুধু তাই নয়, সোগান প্রথাটা একেবারে উঠে গেল। প্রায় 700 বছর ধরে এই প্রথা টিকে ছিল। নতুন সম্রাট এবার ক্ষমতা হাতে পেলেন। তিনি ছিলেন একজন 14 বছর বয়স্ক বালক, সদ্য সিংহাসনে বসেছেন। এর নাম ছিল সম্রাট মুতসিহিতো। 45 বছর কাল ইনি রাজত্ব করলেন, 1867 থেকে 1912 সন পর্যন্ত। এই কালটাকে বলা হতো মেইজি বা জ্ঞান দীপ্ত শাসন যুগ। এর রাজত্বকালে জাপান একেবারে হু হু করে এগিয়ে চলো। পাশ্চাত্য জাতিদিগের ধরন ধারণ অনুকরণ করে নিয়ে অনেক দিক থেকে একেবারে তাদের সমকক্ষই হয়ে উঠলো। এক পুরুষের মধ্যে এত বড় একটা বিরাট পরিবর্তন সাধন রীতিমতো বিস্ময়কর ব্যাপার। ইতিহাসও এর জুড়ি নেই। শিল্প ব্যবসায় শক্তিশালী জাতি হয়ে উঠলো জাপান। তারপর পাশ্চাত্য দেশগুলির দেখা দেখি সাম্রাজ্যবাদী এবং লুণ্ঠন ব্রতীয় হয়ে উঠলো। প্রগতির সমস্ত বাহ্যিক লক্ষণই তার মধ্যে দেখা গেল। শিল্পে সে তার শিক্ষকদের ছাড়িয়ে চলে গেল। তার লোক সংখ্যা দ্রুতবেগে বেড়ে চলল। সমস্ত পৃথিবী জুড়ে তার জাহাজ চলতে লাগলো। একটা বৃহৎ শক্তি বলে সে পরিচিত হয়ে গেল। আন্তর্জাতিক ব্যাপারে তার কথা সকলে মন দিয়ে শোনে। কিন্তু তবু এই যে এত বড় পরিবর্তন জাতির হৃদয়ের গভীর তলদেশে তার মূল গিয়ে পৌঁছলো না। এই পরিবর্তনগুলোকে উপর বললে ভুল হবে। তার চেয়ে এটা নিশ্চয়ই অনেক বড় জিনিস ছিল। কিন্তু শাসকদের মন বুদ্ধি তখনও সেই সামন্ত যুগেই রয়ে গেছে। আধুনিক সংস্কারকে সেই সামন্ত যুগের খোলার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতেই এরা চেষ্টা করছিলেন। কিছু পরিমাণে সে চেষ্টা সফল হয়েছিল বলে মনে হয়। জাপানে এই সমস্ত বিরাট পরিবর্তন ঘটলো যাদের কল্যাণে, তারা হচ্ছেন দেশের অভিজাত সম্প্রদায়ের একদল দূরদর্শী ব্যক্তি। এদের বলতে প্রবীণ রাজনীতিজ্ঞের দল। বিদেশিদের তাড়াবার জন্য যখন জাপানে দাঙ্গা হাঙ্গামা শুরু হলো এবং তার শোধ নিতে বিদেশি রণতরী জাপানের উপর কামান চালালো, জাপানরা তখনই টের পেল তারা কতখানি অসহায়। অপমানে লজ্জায় যেন মরে গেল তার। তবু কিন্তু তারা কেবল ভাগ্যকে দোষ দিয়ে বুক চাপাতে বসলো না। স্থির করলো এই পরাজয় এবং জানি থেকে যেটুকু শিক্ষা হলো তাকে তাদের কাজে লাগাবে। প্রবীণ রাজনীতিবিদরা দেশের সংস্কার সাধন কিভাবে হবে তার একটা কর্মসূচি খাড়া করে দিলেন। জাপানেরা প্রাণপণ করে তাকে আঁকড়ে ধরে রইল। প্রাচীন সামন্ত যুগের দাইমীয় প্রথা তুলে দেওয়া হলো। সম্রাটের রাজধানী কিয়োটো থেকে সরিয়ে ইয়াদোতে নিয়ে যাওয়া হলো। এর নতুন নাম দেওয়া হলো টোকিও। নতুন একটি শাসনতন্ত্র রচনা করা হলো। এতে ব্যবস্থাপক সভায় দুটি পরিষদ থাকলো। নিম্ন পরিষদের সভ্যরা হবেন নির্বাচিত, উচ্চ পরিষদের সভ্যরা হবেন মনোনীত। শিক্ষা, আইন, শিল্প ইত্যাদি করে প্রায় সমস্ত ব্যাপারে অনেক রদবদল ঘটানো হলো। বড় বড় সেনাবাহিনী এবং রণতরী বহর গড়ে তোলা হলো। বাইরের সমস্ত দেশ থেকে বিশেষজ্ঞ কর্মচারী নিয়ে আসা হলো। জাপান থেকে ইউরোপ আর আমেরিকায় ছাত্র পাঠানো হতে লাগলো। ভারতীয় ছাত্রদের মতো ব্যারিস্টার বা ওই রকম কিছু একটা হবার জন্য নয়, বৈজ্ঞানিক এবং শিল্প বিশেষজ্ঞ হবার জন্য। এই সমস্ত কাজই চালাচ্ছেন প্রবীণ রাজনীতিজ্ঞরা সম্রাটের নামে। নতুন ব্যবস্থাপক সভা প্রভৃতি যাই হোক, সম্রাট কিন্তু তখনও আইনত জাপান সাম্রাজ্যের একচ্ছত্র শাসক হয়ে রইলেন। ওদিকে আবার একদিকে যেমন এইসব সংস্কার ঘটিয়ে তোলা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে এরা সম্রাটকে দেবতা বলে পুজো করার নির্দেশ প্রচার করতে লাগলেন। এই দুটো অল্প দিনের জন্য কি করে পাশাপাশি চলতে পারে বুঝতে আমাদের ভাঙা লাগে। অথচ জাপানের দুটি ব্যাপার বেশ পাশাপাশি চলে গেল। আজও পর্যন্ত এদের মধ্যে বিরোধ দেখা দেয়নি। সম্রাটের প্রতি জাপানিদের একটা অদ্ভুত শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধাটাকে প্রবীণ রাজনীতিকরা দুই ভাবে কাজে লাগালেন। রক্ষণশীল এবং সামন্তপন্থী শ্রেণীগুলোকে তারা জোর করে সংস্কার নীতি মেনে নিতে বাধ্য করলেন। এমনিতে হয়তো এরা তাদের বাধা দিত, কিন্তু সম্রাটের নাম মাহাতে এদের আর সে সাহস হলো না।
আবার অধিকতর অগ্রণী দলগুলো আরো বেশি জোরে এগিয়ে চলতে চাইলো, সমস্ত সামন্ত প্রথাটাকে উৎখাত করে দিতে চাইলো, তাদেরও এরই জোরে তারা সংযত করে রাখলেন। 19 শতাব্দীর এই শেষ অর্ধেকে চীন এবং জাপানের মধ্যে যে তফাৎ দেখা গেল সে অতি আশ্চর্য। জাপান অতি দ্রুত বেগে নিজেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে নিচ্ছিল। চীন, কথা আমরা আগেই দেখেছি, পরেও আবার আরো বেশি করে দেখবো, সে ক্রমেই অত্যন্ত জটিল সব সমস্যায় জড়িত হয়ে পড়ছিল। সেটা হলো কেন? চীন প্রকাণ্ড দেশ, বিপুল তার লোক সংখ্যা, বিরাট তার আয়তন। তার এই বিরাটত্বের জন্যই সেখানে কোন রকম পরিবর্তন ঘটানো কঠিন হয়ে উঠছিল। বৃহৎ আয়তন, বিরাট জনতা, বাইরে থেকে দেখলে মনে হয় এগুলোর শক্তি উৎস, অথচ এর ভারী ভারতবর্ষ বিপন্ন। হাতিকে ঠেলে চালানোই শক্ত। অবশ্য একবার যখন সে চলা শুরু করে তখন দেখা যায় ক্ষুদ্রতর জীবের তুলনায় তার শক্তি অনেক বেশি, গতির বেগও অনেক বেশি। চীনের সরকার তখন খুব বেশি কেন্দ্রায়ত্ত ছিল না, অর্থাৎ দেশের প্রত্যেক অঞ্চলেই অনেকখানি স্বায়ত্তশাসন চালিত ছিল। কাজে জাপানের মতো এদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং বড় রকমের কোন পরিবর্তন সাধন করা চীনের কেন্দ্রীয় সরকারের পক্ষে অতটা সোজা ছিল না। তার উপর আবার চীনের ছিল একটা বিরাট সভ্যতা, হাজার হাজার বছর ধরে চীনেতে যে সে সভ্যতা গড়ে উঠেছে, প্রজার জীবনযাত্রার সঙ্গে সে সভ্যতা এমন ঘনিষ্ঠ সংযোগ যে তাকে হঠাৎ বর্জন করা মোটেই সহজ নয়। এদিক থেকেও আমরা ভারতবর্ষের সঙ্গে চীনের তুলনা করতে পারি। ওদিকে জাপান শুধু চীনের সভ্যতাকে ধার করে নিয়েছিল, তাকে বদলে নতুন জিনিস আমদানি করা তার পক্ষে অনেক বেশি সহজ। ইউরোপীয় জাতিগুলো সারাক্ষণই চীনের সমস্ত ব্যাপারে এসে হস্তক্ষেপ করছে। চীনের অসুবিধা সেটাও একটা কারণ। চীন প্রকাণ্ড দেশ, প্রায় একটা মহাদেশ বললেই হয়। জাপান দ্বীপের দেশ, তারা বাইরের জগৎ থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন ও বন্ধ করে রাখতে পেরেছে। চীনের পক্ষে সেটা সম্ভব ছিল না। উত্তর এবং উত্তর পশ্চিমে রাশিয়া এবং তার একেবারে গা ছুঁয়ে রয়েছে। দক্ষিণ পশ্চিমে ইংল্যান্ড তার গায়ে ঘেঁষে বসেছে। দক্ষিণে ফ্রান্স ধীরে ধীরে এগিয়ে এসেছে। আর ইউরোপীয় জাতিগুলো চীনকে কায়দায় ফেলে তার কাছ থেকে বড় বড় সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে, নিয়ে নিজেদের খুব বৃহৎ রকমের একটা বাণিজ্য স্বার্থ গড়ে তুলেছে। এই স্বার্থের দোহাই দিয়ে চীনের উপর হস্তক্ষেপ করবার তাদের প্রচুর সুযোগ হয়ে গিয়েছিল। কাজে জাপান উল্কার বেগে সমানে ছুটে চলল। ওদিকে চীন তখন অন্ধের মতো ধস্তাধস্তি করে মরছে, নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ফল কিছুই হচ্ছে না। অথচ এর মধ্যে একটি আশ্চর্য বস্তু দেখা যাচ্ছে। জাপান পাশ্চাত্য দেশের কলকব্জার শিল্পকে আয়ত্ত করে নিল। আধুনিক সেনা এবং নৌবহর ইত্যাদির জোরে দেশ একটা অগ্রণী শিল্প প্রধান জাতি সেজে বসে। ইউরোপের নতুন চিন্তাধারাকে, মতামতকে কিন্তু সে তত সহজে মেনে নিল না। ব্যক্তি ও সমাজের স্বাধীনতা, জীবন ও সমাজ সম্বন্ধে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এগুলোকে গ্রহণ করলো না। মনে প্রাণে সে থেকে গেল সেই সামন্ত নীতি আর স্বৈরতন্ত্রেরই উপাসক। বাকি সমস্ত জগৎ যাকে বহুকাল পিছনে ফেলে চলে এসেছে, এমন একটা অদ্ভুত রাজ পূজাকে আঁকড়ে ধরে রইল জাপানিদের উন্মত্ত ও আত্মঘাতী দেশভক্তি। এই রাজভক্তিরই অতি ঘনিষ্ঠ আত্মীয় আছে। জাতীয়তাবাদ এবং দেবতা জ্ঞানের সম্রাটের পুজো, দুটো ধর্ম পাশাপাশি চলে জাপানে। ওদিকে আবার চীন বড় বড় কলকারখানাকে শিল্প বাণিজ্যের অত সহজে আয়ত্ত করে নিল না। অথচ চীনারা, অন্তত আধুনিক কালের চীনারা, পাশ্চাত্য দেশের মতামত, চিন্তাধারা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আগ্রহ করে স্বীকার করে নিল। এই চিন্তাধারা আর তাদের নিজের চিন্তাধারার মধ্যে খুব বেশি তফাৎ ছিল না। কাজে আমরা দেখতে পাচ্ছি আধুনিক চীন পাশ্চাত্য সভ্যতার মূল তত্ত্বটিকে বেশি ভালো করে শিখে নিয়েছে, তবুও কিন্তু তাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে জাপান, কারণ সে এই সভ্যতার বাইরের বর্মটাকে গায়ে এঁটে নিয়েছে, যদিও তার মূল তত্ত্বের দিক দিয়েই তাকায়নি। আবার এই বর্ম পরে তার গায়ের জোর বেড়ে গিয়েছে বলেই সমস্ত ইউরোপও তারিফ করলো জাপানেরই। তাকে তারা নিজেদের দলভুক্ত বলে মেনে নিল। কিন্তু চীন দুর্বল, তার কলের কামান নেই, কিছু নেই। অতএব চীনকে তারা অপমান করতে লাগলো, তার ঘাড়ে চেপে বসে থাকলো, তাকে খুব বিজ্ঞের মতো উপদেশ শোনাতে লাগলো, তার ধনসম্পদ শুষে নিতে লাগলো, তার চিন্তাধারাকে, মতামতকে মোটেই আমল দিল না। কেবল শিল্প ব্যবসার প্রণালীতে নয়, সাম্রাজ্যবাদী উগ্র নীতি জাপান ইউরোপের অনুসরণ করলো। শুধু ইউরোপীয় জাতিদের মেধাবী শিষ্য হয়েই থাকলো না, অনেক সময় বিদ্যায় গুরুদের ছাড়িয়ে গেল সে। জাপানের পক্ষে বড় বিপদ বাধা ছিল তার নতুন শিল্পতন্ত্র আর পুরনো সামন্ততন্ত্রের অসামঞ্জস্য। একসঙ্গে দুটোকেই নিয়ে চলতে গিয়ে সে কোনো মতেই তার অর্থনৈতিক জীবনে একটা সুশৃঙ্খলা আনতে পারছিল না। করের ভার অত্যাধিক, তাই নিয়ে প্রজা অসন্তোষ প্রকাশ করছিল। দেশের মধ্যে বিশৃঙ্খলা না হয় তার জন্য সে একটি পুরনো কৌশলের আশ্রয় নিল। বিদেশে যুদ্ধের আর সাম্রাজ্য প্রতিষ্ঠার আয়োজন দিয়ে লোকের মনকে সেই দিকে আটকে রাখতে চাইল। তখন নতুন নতুন শিল্প বাণিজ্য বেড়ে উঠছে, এদের জন্য তাকে বাধ্য হয়ে কাঁচা মাল আর বাজারের সন্ধান করতে ছুটতে হলো। ঠিক যেমন শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডকে এবং তারপরে অন্যান্য পাশ্চাত্য দেশগুলিকে বাণিজ্য আর রাজ্য জয় করতে বিদেশে বেরোতে হয়েছিল। জাপানে পণ্যের উৎপাদন বাড়লো, লোক সংখ্যা দ্রুত বেড়ে চলল, ক্রমেই আরো বেশি বেশি খাদ্য, আরো বেশি বেশি কাঁচা মালের প্রয়োজন।
হতে লাগলো। কোথায় সে পাওয়া যাবে? সবচেয়ে কাছের দেশ আছে চীন আর কোরিয়া। চীনে বাণিজ্য করবার সুযোগ আছে, কিন্তু চীনের নিজেরই লোক সংখ্যা অত্যাধিক। কিন্তু চীন সাম্রাজ্যের উত্তর পূর্ব অঞ্চলে মাঞ্চুরিয়াতে প্রচুর জায়গা রয়েছে, সেখানে গেলে শিল্প বাণিজ্যের প্রসার আর উপনিবেশ স্থাপন বেশ চলতে পারে। অতএব জাপানের ক্ষুধিত দৃষ্টি পড়ল কোরিয়া আর মাঞ্চুরিয়ার উপরে। চীনের কাছ থেকে পাশ্চাত্য জাতিরা সকল রকমের সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছিল, কিছু কিছু বা জমিয়ে দখল করে বসবার চেষ্টা করছিল। দেখে জাপান চকিত হয়েছিল, ব্যাপারটা মোটেই ভালো লাগলো না তার। ঠিক তার মুখোমুখি দেশের উপর যদি এই জাতিরা একবার পাকা রকমের আসন গেড়ে বসে, তবে বসে যায় হয়তো একদিন তারও অস্তিত্ব বিপন্ন হবে, অন্তত মহাদেশের উপর তার প্রতিপত্তি বিস্তারে বাধা পড়বেই। তাছাড়া এই জুটের বাজারে বড় ভাগটা হস্তগত করবার ইচ্ছে তার মনে ছিল। বাইরের জগৎকে তার দরজা খুলে দেবার পর পুরো 20টি বছরও কাটলো না, জাপান চীনের উপর জুলুম চালানো শুরু করলো। যেমন কয়েক জেলে নৌকডুবি হয়ে চীনেদের হাতে মারা পড়েছে। এই তুচ্ছ বিবাদকে উপলক্ষ করে জাপান চীনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে বসলো। চীন প্রথমটা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলো, কিন্তু তারপর দেখলো জাপান যুদ্ধ বাধাবার উপক্রম করছে। ওদিকে আবার ঠিক সেই সময়টাতে অনামে ফরাসিদের নিয়ে সে ব্যতিব্যস্ত, বাধ্য হয়েছে জাপানের দাবি স্বীকার করে নিল। এটা 1874 সালের কথা। এই জয়ে জাপান উল্লসিত হয়েছিল, সঙ্গে সঙ্গে আবার নতুন জয়যাত্রার সুযোগ খুঁজতে লেগে গেল। কোরিয়াকে মনে হলো বেশ বড় ভালো জায়গায়, কি সামান্য একটুখানি খুঁটিনাটি নিয়ে জাপান তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল, তারপরই তাকে আক্রমণ করে বসে। এর ফলে কোরিয়া বাধ্য হয়ে জাপানকে কিছু টাকা সেলামি দিল আর তার কয়েকটা বন্দর জাপানিদের বাণিজ্য করবার অধিকার দিয়ে দিল। পাশ্চাত্য জাতিদের সুযোগ্য শীর্ষ সে, তার প্রমাণ জাপান ভালো করেই দিচ্ছিল। বহুকাল ধরে কোরিয়া চীনের অধীনস্থ রাজ্য হয়েছিল, তাতে তার আশা ছিল চীন তাকে রক্ষা করবে, কিন্তু সাহায্য দেবার ক্ষমতা চীনের ছিল না। চীন সরকারের ভয় হয়ে জাপান বড় বেশি প্রবল হয়ে উঠবে। কোরিয়াকে তারা উপদেশ দেন, এখনকার মতো জাপানের কথা মেনে নাও এবং পাশ্চাত্য জাতিগুলোর সঙ্গে সন্ধি স্থাপন করে নাও, তখন তারাই জাপানকে ঠেকিয়ে দেবে। এভাবে 1882 সনে কোরিয়ার দরজা বাইরের জগৎকে খুলে দেওয়া হলো। কিন্তু জাপান তো এত অল্প তুষ্ট হওয়ার কথা নয়। চীন তখন বিব্রত। এই সুযোগ নিয়ে জাপান আবার কোরিয়ার সমস্যাটিকে খুঁজিয়ে তুলল। চীন বাধ্য স্বীকার করলো কোরিয়া তাদের দুই দেশের যৌথ কর্তৃত্বের অধীনে থাকবে, অর্থাৎ হতবর্ষ কোরিয়া দেশটি চীন আর জাপান একসঙ্গে দুই দেশেরই অধীনস্থ হয়ে বলে গণ্য হয়ে গেল। অবশ্য বেশ বোঝা যায় এই ধরনের ব্যবস্থাতে সকল পক্ষের সমান অসুবিধা, এর ফলে হাঙ্গামা না বেঁধে পারে না। আর জাপানের তো ইচ্ছেও তাই হাঙ্গামা বাঁধানো। 1894 সালে সে চীনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিল। 1894-95 সালের এই চীন জাপান যুদ্ধে জাপান পক্ষে হলো একেবারে ছিনিমিনি খেলা। জাপানের সেনা আর নৌবহর আধুনিক রীতিতে সজ্জিত, চীনের সেনা তখনও সেকেলে অকর্মণ্য। সমস্ত ক্ষেত্রেই জাপান অনায়াসে যুদ্ধে জিতে গেল। চীনের উপর সন্ধির এমন সব শর্ত চাপিয়ে দিল যে তার ফলে জাপানের সর্বদা একবার পাশ্চাত্য জাতিদের সমানে দাঁড়িয়ে গেল। কোরিয়াকে স্বাধীন দেশ বলে ঘোষণা করা হলো, কিন্তু সেটা আসলে হলো জাপানি কর্তৃত্বের একটা অববন্ধন মাত্র। এছাড়াও মাঞ্চুরিয়াতে পোর্ট আর্থার সহ লিয়াওচং উপদ্বীপ এবং ফরমোজ ও প্রভৃতি কয়েকটি দ্বীপ জাপানকে ছেড়ে দিতে চীন বাধ্য হলো। ক্ষুদ্র জাপানের হাতে চীনের এই নিদারুণ পরাজয় দেখে সমস্ত পৃথিবী বিস্মিত হয়ে গেল। দূর প্রাচ্যে নতুন একটা শক্তিমান জাতির এই অবদায় পাশ্চাত্য জাতিরা মোটেই খুশি হলো না। চীন জাপান যুদ্ধ যখন চলছে, যখন জাপান সে যুদ্ধে জিতে ফেলছে, সেই সময় এরা জাপানকে সতর্ক করে দিয়েছিল, খাস চীন দেশের কোনো বন্দর জাপান হস্তগত করে নিলে এরা তা সহ্য করবে না। এই সতর্কবাণী অগ্রাহ্য করে জাপান লিয়াওচং উপদ্বীপ আর তার সঙ্গে একটি ভালো বন্দর পোর্ট আত্মসাৎ করে নিল। কিন্তু এগুলো ভোগ করতে সে পেল না। রাশিয়া, জার্মানি, ফ্রান্স এই তিনটি বৃহৎ জাতির জেদ ধরে বসলো ও জায়গাটাকে ফেরত দিতেই হবে। জাপানকেও সেটা ফেরত দিতে হলো। আর ক্ষোভ এবং রাগের আর অবধি রইল না। তার কি করবে? এই তিনজনের সঙ্গে একা ঝগড়া করবার মতো শক্তি তার ছিল না। কিন্তু এই অপমান জাপান ভুলল না। তার মনের মধ্যে স্মৃতির আগুন জ্বলে রইল। তার জ্বালায় সে আরো বড় রকমের একটা লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে উঠল। সে লড়াই এলো 9 বছর পরে রাশিয়ার সঙ্গে। চীনের বিরুদ্ধে জয়লাভের ফলে ইতিমধ্যেই জাপান দূরপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী জাতি বলে প্রতিষ্ঠা পেয়ে গেছে। চীনেরও সমস্তখানি দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে। পাশ্চাত্য জাতিরা তাকে যতটুকু ভয় করেছিল সেই ভয় দেখে তিনি মুমূর্ষু বা মৃতদেহের উপর যতখানি শকুনি করে, ঠিক সেই করেই তারা এসে চীনের উপর হুমড়ি খেয়ে পড়লো। চীনের দেহ থেকে যতখানি পারে ছিঁড়ে নিতে চেষ্টা করলো। ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি সবাই মিলে চীনের উপকূলস্থিত বন্দর আর চীনের ব্যবসার সুযোগ সুবিধা নিয়ে একেবারে হুড়োহুড়ি কাড়াকাড়ি লাগিয়ে দিল। নানা রকমের অধিকার আদায় করবার জন্য যে মারামারি তা শুরু করলো, তা যেমন অন্যায় তেমনি করছি। প্রত্যেকটি অতি সামান্য খুঁটিনাটি কথার ছুতো ধরে এরা আরো খানিকটা করে সুবিধা অধিকার আদায় করে নিল। দুজন মিশনারিকে চীনেরা মেরে ফেলেছিল। এই অজুহাতে জার্মানি জোর করে পূর্ব চীনের শান্তং উপদ্বীপে কিয়াওচাও বন্দর দখল করে নিল। জার্মানি কিয়াওচাও নিয়েছে, অতএব অন্যরাও তাদের ভাগ আদায় করে নেবার জন্য ব্যস্ত হয়ে উঠল। রাশিয়া পোর্ট অর্থাৎ দখল করে বসলো। ঠিক 3 বছর আগে সে নিয়ে জাপানকে এই বন্দরটি নিতে দেয়নি। রাশিয়া পোর্ট অর্থাৎ নিয়েছে, অতএব
ভারসাম্য বজায় রাখবার জন্য ইংল্যান্ড নিল ওয়াইহাই ওয়েই পোর্ট অথমিস, ফ্রান্স ও আনামের একটা বন্দর আর খানিকটা জায়গা দখল করে নিল। এর উপরে আবার রাশিয়া উত্তর মানচুরিয়ার মধ্য দিয়ে একটা রেলপথ তৈরি করবার অনুমতি আদায় করলো। এটা হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একটা নতুন শাখা। এই নির্লজ্জ ছেঁড়াছিড়ি কারাকারি এ কি অপূর্ব ব্যাপার! নিজের জমি আর অধিকার এইরকম করে ছেড়ে দিতে হচ্ছে। চীনের অবশ্যই সেটা খুব ভালো লাগেনি, কিন্তু তবু প্রতিবারে তাকে রাজি হতে হচ্ছিল, কারণ অন্য পক্ষ বিপুল নৌবহর নিয়ে আসছে, কামান চালাবে বলে ভয় দেখাচ্ছে। এই লজ্জাকর আচরণের কি নাম দেবো আমরা? ডাকাতি, রাহাজানি? এই হচ্ছে সাম্রাজ্যবাদের রূপ। কখনো এটা একটু গোপনে কাজ সেরে নেয়, কখনো বা প্রবল ধর্ম অনুষ্ঠার আবরণ বা পরোপকারের ছদ্ম ভান নিয়ে তার দুষ্কর্মকে একটুখানি ঢাকাঢাকি দিয়ে